অফিসের বসের সামনে দাঁড়িয়ে বসের দেওয়া চিরকুটটা খুলে চোখ বুলিয়ে নিচ্ছে ঈশা। মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে। চিরকুট পড়তেই চোখ জোড়া ছলছল হয়ে যায় তার। বিপরীত পাশে বসে থাকা মানুষটির দিকে তাকাতে ঘৃণা হচ্ছে ভীষণ। ঈশা এতটা সম্মান যাকে করে এসেছে দিনের পর দিন, আজ সেই মানুষটির নগ্ন মনে হচ্ছে। ঈশা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে চিরকুটের দিকে। ঈশাকে নিশ্চুপ দেখে তার বস অয়ন চৌধুরী বাঁকা হেসে বলল, কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? ঈশার কি বলা উচিত বা কি বলবে ভেবে পাচ্ছে না। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার, আপনাকে আমি বরাবর সম্মান করে এসেছি। আপনি আর যাই হন একজন ভালো মানুষ। তবে আজকের পর থেকে আপনাকে সম্মানের চোখে দেখা আমার পক্ষে সম্ভব না। ঈশার কথা শুনে অয়ন কিলকিল করে হেসে উঠল। অয়নের হাসির শব্দ ঈশার মনের মধ্যে ভয়ের সৃষ্টি করল। এই হাসি সাধারণ নয়, এই হাসির অর্থ রাক্ষসের। এই হাসিটা ঈশার কাছে জঘন্য। অয়ন তার লালসা দৃষ্টি নিক্ষেপ করল ঈশার দিকে। ঈশা অয়নের দিকে তাকিয়ে পারছে না, মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, আমাকে সম্মান করতে কে বলেছে? আমি বলেছি? হাউ ফানি। শোনো ঈশা, আমি যা বলেছি তাতে শুধু রাজি হয়ে যাও, তারপর আমি দেখে নিব সম্মান না অসম্মান। ঈশার রাগে ঘৃণায় হাতে রাখা চিরকুটটা অয়নের মুখের ওপর ছুঁড়ে মারল। ছলছল চোখ জোড়া দিয়ে গিলে ফেলেছে অয়নকে। রাগে গজগজ করতে করতে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, এতটা ভালো মানুষের চেহারার পেছনে আপনি এত নিকৃষ্ট আগে জানা ছিল না। ছি, ভাবলেন কি করে আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? এতটা সস্তা ঈশা না। মাথায় রাখবেন মিস্টার অয়ন চৌধুরী, টাকা দিয়ে সব কেনা গেলেও ঈশাকে কেনা যায় না। আর একটা কথা, আজকের পর হয়তো আমার আর এই জবটা থাকবে না। হুঁ, আমার এই মুহূর্তে কাজের প্রয়োজন ঠিক, তবে নিজের চরিত্র বিক্রি করে নয়। রেজিগনেশন লেটারটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। কথাটা শেষ করতেই এই মুহূর্তে দেরি করল না ঈশা। হনহন করে বেরিয়ে যায় অয়নের কেবিন থেকে। অয়ন ঈশার এমন ব্যবহার দেখে অবাক হলো না, বরং টেবিলের ওপর হেলান দিয়ে বসে ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে সে। মৃদু হাসছে অয়ন। এই হাসির রহস্য বোধগম্য নয়। ঈশা বাড়ি ফিরে নিজের রুমে বসে কান্না করছে। ঈশার কান্নার কারণ চাকরি চলে যাওয়া নয়, তার কান্নার কারণ এই শহরের মানুষগুলো এতটা নিচে কি করে নামতে পারে। অয়নকে শুধুমাত্র নিজের অফিসের বস না, অয়নের ব্যক্তিত্বের প্রতি দুর্বল ছিল ঈশা, যাকে মনের মধ্যে কল্পনা করে দিবা রজনী কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল সে। আজ সেই মানুষটি তাকে এমন কুৎসিত প্রস্তাব দিয়েছে যে এক ধাক্কায় তার প্রতি সকল ভালো লাগা ঘৃণায় পতিত হলো। ঈশা আনমনেও চিরকুটটির কথা ভাবতে লাগলো। এই চিরকুটের মধ্যে লেখা ছিল অয়নের পার্সোনাল কটেজের অ্যাড্রেস। অয়নের ঘৃণ্য চাওয়া ঈশা বুঝতে পেরে যায়। কথাটা ভাবতে ঈশার বুকটা কেঁপে উঠল। আসলে এটা মানুষের দোষ না, এটা এই সমাজের রূপ। একজন নারীকে বিচার করা হয় তার রূপ ও তার আকর্ষণ দেখে। এই সমাজ নারীকে কখনো তার যোগ্যতা দিয়ে বিচার করে না, যোগ্যতার থেকে মোহে আকৃষ্ট হয় এই সমাজ। ঈশাকে নিজের রুমে মন খারাপ করে বসে থাকতে দেখে ফেলল তার মা রাহেলা বেগম। রাহেলা বেগম ঈশার রুমে কৌতূহল নিয়ে প্রবেশ করলো। মেয়ের মন খারাপ দেখে উনি যতটা না বিচলিত হয়েছেন, তার থেকেও অনেক গুণ বেশি বিচলিত এই সময় তার মেয়ের বাসায় উপস্থিত দেখে। রাহেলা বেগম ভারী কণ্ঠে ঈশাকে উদ্দেশ্য করে বলল, এই সময় তুই বাসায় কেন? ঈশা রাহেলা বেগমের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। কি বলবে ঈশা তার মাকে? এই যে অফিসের বস তাকে বাজে মন্তব্য করেছে, নাকি বলে দেবে বস তাকে নোংরামি করার জন্য প্রস্তাব দিয়েছে? ঈশাকে নিশ্চুপ দেখে রাহেলা বেগম গম্ভীর কণ্ঠে বলল। চাকরি গেছে নাকি? ঈশা মাথাটা নিচু করে বলল। হুম। ঈশার কথাটাতে রাহেলা বেগম সন্তুষ্ট হতে পারল না। রাহেলা বেগম হুঙ্কার দিয়ে বলল, এইভাবে হুট করে চাকরি কেন ছেড়ে দিলি তুই? জানিস না তোর বাবা অসুস্থ? আমাদের কথা না ভাবতে পারিস, কিন্তু তোর জন্মদাতা বাবার কথা তো চিন্তা করতে পারতিস। এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছিস, মাস শেষে ভালো মাইনে। আমাদের তো আর কোনো চিন্তাই ছিল না, ভেবেছি এইবার হয়তো অভাব ঘুষবে। কিন্তু এটা তুই কি করলি? কেন ছেড়েছিস চাকরিটা বল আমায়। রাহেলা বেগমের কথাগুলো বারবার ঈশার বুকে এসে আঘাত করে। এটা নতুন কিছু না, আসলে নিজের মা আর অন্যের মায়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে, এটাই তার প্রমাণ। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
সমস্যা নেই মা, আমি নতুন চাকরি খুঁজে নিব। এই চাকরিটা করা আমার পক্ষে আর সম্ভব না। ঈশার কথা শুনে রাহেলা বেগম মুখ ভেঙচি কেটে বলল, ঢং দেখে আর বাঁচি না। এত ভালো চাকরি পাবি তুই? সেই যোগ্যতা আছে তোর? কেন ছেড়ে দিলি চাকরি বল আমায়। রাহেলা বেগমের রাগের কাছে ঈশা পরাস্ত। ভেঙে যাওয়া হৃদয় নিয়ে কান্না ভেজা কণ্ঠে নিজের বুকের ব্যথা প্রকাশ করলো সে। মা, ওই অয়ন চৌধুরী আমাকে ওর কটেজে একা যেতে বলেছে। আমি যদি ওকে নিজের দেহ দিয়ে সন্তুষ্ট করতে পারি তবে আমার চাকরি থাকবে আর প্রমোশন দেয়া হবে। ওর সেই জঘন্য কথাটা আমার চোখে এখনো ভাসছে। চাকরির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন আমি দিতে পারবো না, তাই ওর লেখা কাগজ ওর মুখের ওপর ছুঁড়ে ফেলে চলে এসেছি। ঈশা কথাটা বলার সময় নিজেকে সামলাতে পারল না। কি করেই বা পারবে বলুন? একজন নারীর কাছে এই কথাটা সহজ নয়। ঈশার বিপরীতে অন্য কেউ থাকলেও হয়তো ঠিক এই কাজটাই করত। ঈশার কথা ও চোখের জল রাহেলা বেগমের মনকে শান্ত করতে পারল না। রাহেলা বেগম কর্কশ গলায় বলে উঠল, অফিসে কি জাস্ট ঢং করতে? বসের দোষ কি? তোরাই তো নিজেদের শরীর দেখিয়ে ওদেরকে নিজের প্রতি দুর্বল করে দিস। তোর জন্যই বস তোকে এই প্রস্তাব দিয়েছে। রাহেলা বেগমের কথা শুনে ঈশার হতবাক হয়ে গেল। বাকরুদ্ধ ঈশা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দ্বিতীয় স্ত্রীর দিকে, তার সৎ মায়ের দিকে। আচ্ছা, আমি না হয় তার নিজের মেয়ে নই, তবে তাকে তো মা বলে ডাকি। সম্পর্কের কথা বাদই দিলাম, উনিও তো একজন মেয়ে। একজন নারীর কষ্ট কি ওনার বোঝার বাইরে? মনে মনে বলল ঈশা, কারণ এখানে প্রতিবাদের সাজা বড্ড ভয়ঙ্কর। রায়লা বেগম ঈশার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এক সপ্তাহের মধ্যে চাকরি না ঠিক করতে পারলে অন্ততপক্ষে এই মুখটা যেন আর না দেখা যায়। রায়লা বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। ঈশা বিছানা থেকে উঠে তার মায়ের ছবিটা বের করে হাতে নেয়। নিজের আসল মায়ের ছবি। যদিও কথাটা ভুল, কারণ পৃথিবীর সকল মা আর নিজের মায়ের মধ্যে তফাৎ খোঁজা যায় না, কারণ শব্দ তো একটাই, মা। ঈশা আপন মনে তার মায়ের সাথে কথা বলছে। আজ তুমি থাকলে আমার কষ্টটা বুঝতে তুমি। কেন আমাকে ছেড়ে চলে গেলে? সাথে করে আমায়ও নিয়ে যেতে। খুব কি পাপ হতো তোমার সাথে পৃথিবী ত্যাগ করলে? হতো না মা, শান্তিতে থাকতে পারতাম আমি। কথাটা বলতেই চোখ জোড়া বেয়ে অশ্রু পড়তে থাকলো ঈশার। আপন মনে নিজের মায়ের কথা ভাবতে লাগলো সে। অয়ন নিজের চেয়ারে বসে ঈশার কথা ভাবছে। ইস, মেয়েটা এত সুন্দরী কেন? ওর সৌন্দর্যের মুগ্ধতা আমার মনের মধ্যে সৃষ্টি করেছে ব্যাকুলতা। এত সুন্দরী তুমি যে শুধু আমি না, যে কোনো পুরুষই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ঈশার ছবিটা অয়নের ল্যাপটপের স্ক্রিনে শোভা পাচ্ছে। হঠাৎ করে অয়নের চেম্বারে বিনা অনুমতিতে প্রবেশ করে কেউ একজন। অয়ন ল্যাপটপ থেকে মুখ তুলে তাকাতেই দেখতে পেল রিহান তার সামনে দাঁড়িয়ে আছে। অয়ন ল্যাপটপটা অফ করে দিয়ে রেহানের দিকে কর্ণপাত করলো। রেহান অয়নের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, স্যার, আপনি আপনি ঈশাকে কেন ডিসমিস করে দিয়েছেন? ও তো ভালোই কাজ করতো। অয়ন ভ্রুকুসকে বলল, আমার অফিস, কাকে রাখবো আর কাকে রাখবো না তার কৈফিয়ত কি আপনার মতো একটা বেয়াদবকে দিতে হবে? অয়নের মুখে বেয়াদ্দব কথাটা শুনে রেহানের হুঁশ ফিরল। রেহান মাথাটা নিচু করে বলল, সরি স্যার, আসলে আমি জাস্ট শাট আপ। স্টুপিডের মতো আচরণ করা আপনাকে মানায় না। ঈশার জন্য এত দরদ কোথা থেকে উৎপন্ন হয়? লাস্ট ওয়ার্নিং করলাম আপনাকে। অফিসের কোনো মেয়ের দিকে যদি আপনার দৃষ্টি পড়ে তবে আপনার জন্য সেটা মোটেও সুখকর হবে না। নাও ইউ গেট লস্ট। এই মুখটা আমাকে এক সপ্তাহের জন্য দেখাবেন না। জি স্যার। কথাটা বলতে রেহান অয়নের কেবিন পরিত্যাগ করলো। অয়ন নিজের চেয়ারে ধীর গতিতে বসে পড়ল। ইগো স্যাটিসফাই হয়েছে এইবার। অসহ্য একটা লোক, ওর জন্য ঈশাকে অফিসটা ছাড়তে হলো। আর মনে বলল কথাটা। সত্যি এই রেহানের কারণে ওই চিরকুটটা লিখতে হয়েছে আমায়। কি করি বলুন? ওই ঈশাকে সবসময় বুঝিয়ে পারি না যে অন্য কারোর সাথে, বিশেষ করে কোনো ছেলের সাথে তাকে আমি সহ্য করতে পারি না। এমনিতেই সহ্য করতে পারি না, তার ওপর ঈশার গায়ে পড়ে কথা বলে ওর সাথে। এই দৃশ্য দেখার পর কি ঠিক থাকা যায়? অসহ্য। এখন ঈশা অফিস থেকে গেছে, ভালো হয়েছে। ওর এইসব রং ঢং আর দেখতে পাবো না, আর আমার মন খারাপও হবে না। অয়ন ল্যাপটপ থেকে ঈশার সবগুলো ছবি ডিলিট করে দিল। ফটোগুলো ডিলিট করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। উফ, এখন থেকে এই মেয়ের ভূত মাথা থেকে নামাতে হবে আমায়। কাজে মন দিতে হবে। অয়ন অফিসের কাজ করতে লাগলো।
অফিস শেষ করতে অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা বলতে তেমন কিছু না, নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা আর কি। রাতের দিকে ঈশার বাবা ঈশার রুমে আসে। উনি ঈশার রুমে আসতেই দেখতে পেলে ঈশা ওর মায়ের ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা ঈশার পাশে এসে বসলো, আলতো করে হাত রাখলো ঈশার কপালে। বাবার স্নেহের স্পর্শ পেতে ঈশা চোখ মেলে তাকালো। ঈশার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে তার বাবা। ঈশা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি ঘুমাওনি এখনো? তোমাকে না ডক্টর বারণ করেছে রাত জাগতে? হুম। ঈশা উঠে বসলো। তার বাবা চোখের জল মুছে ফেললো। ঈশাকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলল, রাতে খেয়েছিস মা? অনেক অত্যাচার অপমান সহ্য করতে হয় আমার জন্য। মা, আর কত করবি আমার জন্য? নিজের কথা একটিবার ভেবে দেখেছিস? সামনে তোর একটা সুন্দর জীবন আছে। তুই নিজের মতো করে ভালো থাকার জন্য এখান থেকে অনেক দূরে চলে যা মা। বাবার কথা শুনতে ঈশার বুকের মধ্যে মুচড়ে উঠল। মা চলে যাবার পর বাবার ভালোবাসা নিয়ে বেঁচেছিল সে। আজ বাবাও তাকে তাড়িয়ে দিচ্ছে। বরাবরই মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে। নিজের থেকেও অনেক গুণ বেশি তারা বাবাকে ভালোবাসে, এটা স্বাভাবিক ব্যাপার। ঈশা তার বাবাকে জড়িয়ে ধরে চোখের জল আটকাতে পারল না। ঈশা বলছে, বাবা, সেই মা চলে যাবার পর থেকে কতই না অপমান অবহেলা সহ্য করেছি আমি। হাজারবার মনে হয়েছে আমি মানুষ না, তবুও কখনো কিছু বলতে পারিনি, কারণ আমি তোমার কাছে থাকতে চেয়েছি। প্লিজ বাবা, তোমায় ছেড়ে চলে যেতে বলো না আমায়। ঈশার কান্না তার বাবাকে আবারও উপলব্ধি করলো তার প্রতি তার মেয়ের ভালোবাসা। উনি ঈশার চোখ মুছিয়ে দিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দিল। ঈশা খাবার খাচ্ছে এমন সময় হুট করে তার রুমে আগমন ঘটল তার মায়ের রাহেলা বেগমের। রাহেলা বেগম ঈশাকে খাইয়ে দেওয়া দেখতে পেতেই রাগে হুঙ্কার দিয়ে উঠল। রেহেলা বেগম তাদেরকে উদ্দেশ্য করে বলল, ঢং দেখে আর বাঁচি না, এত বড় হয়েও ন্যাকামি কমে নাই তোর। আর তোমাকেও বলি, জীবনেও তো আমার ছেলে মেয়ের জন্য এত দরদ দেখাওনি, এই মেয়েটার জন্য আর কত দরদ দেখাবে? জানো, তোমার গুণের পাহাড় মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে, এই যে খাবার মুখে তুলে দিচ্ছ, তা আর কাল থেকে জুটবে না। রাহেলা বেগমের কথা শুনে ঈশার বাবা চরম বিরক্তি নিয়ে বলল, উফ, রেহালা, থামবে তুমি? ও চাকরি ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? আমার পেনশনের টাকা দিয়ে চলবে, সমস্যা কোথায়? তারপরেও যদি আমার মেয়ের কষ্ট হয় তাহলে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিব। তবুও আমার মেয়েকে আর একটা কথাও শুনিও না তুমি। দয়া করো একটু। ঈশার বাবার কথা শুনে রেহেলা বেগম ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। সম্পত্তির কথা শুনে ওনার রাগ আরো বেড়ে যায়। রাগে গজগজ করতে করতে বলল রেহেলা, হ্যাঁ, নিজের সবটা দিয়ে দাও ঈশাকে, তোমার তো আর কোনো ছেলে মেয়ে নেই, তাই না? রেহেলা বেগম ও তার বাবার ঝগড়া দেখে ঈশা কাঁপা গলায় বলল, মা, দয়া করে আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করো না। আমি তো বলেছি কাল চাকরি খুঁজতে যাব। প্লিজ এমন করো না তোমরা, প্লিজ। ঈশার অনুরোধ করার পর ঈশার বাবা বসা থেকে উঠে যায়। ঈশার সৎমাও কিছু সময় কথা শোনানোর পর চলে যায়। ঈশার নিজের সব কিছুর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করল না। সকাল সকাল অয়ন অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিল। এমনিতে রাতে অনেকটা সময় আড্ডা দিয়েছে অয়ন। তারপর বাসায় এসে ভালো করে ঘুমোতে পারেনি। কি করে ঘুম আসবে বলুন? মনটা যে বড্ড ব্যাকুল ছিল তার। কেন এত ব্যাকুলতা? কার জন্য এমন অনুভূতি? সত্যি জানে না অয়ন। মাথার চুলগুলো ঠিক করতে করতে অয়নের দেখতে পেল আয়নায় তার মুখটা। এতটাও অসুন্দর নয়, তবে কেন ঈশা তার প্রতি দুর্বল হয় না? কেন সবসময় ঈশা তাকে এড়িয়ে চলতে চায়? ওই রেহানের থেকেও কি অসুন্দর সে? ঈশার কথা ভাবতেই অয়নের হাস্যোজ্জ্বল চেহারাটায় কালো মেঘ হয়ে গেল। অয়ন নিজেকে নিজে বলতে লাগলো, কি প্রয়োজন ছিল ঈশার কথা মনে করার? সেই তো মন খারাপ হলেই। অয়ন ব্যাগটা কাঁধে নিয়ে গাড়িতে চেপে বসলো। আজ ইফতির অফিসে যাবে সে। ওখান থেকে সোজা নিজের অফিসে। আসলে বন্ধুত্বের টানে যেতে হবে, না গেলে অনেক কথা হবে পরে। অয়ন ইফতির অফিসের সামনে গাড়ি পার্ক করে সোজা চলে যায় কেবিনে। কেবিনে ঢুকতেই দেখতে পেল ইফতি ও ফারজানা বসে আছে। অয়নকে দেখতে পেয়ে ফারজানা দৌড়ে চলে আসে অয়নের কাছে। ফারজানার হাসি মুখটা দেখে অয়ন একটু খোঁচা মেরে বলল, মানুষ বরকে দেখলেও এত খুশি হয় না যতটা না কাজিনকে দেখে তুই খুশি হয়েছিস। বলি, বাড়িতে কি জানাবো আমাদের এই ব্যাপারটা? অয়নের কথা শুনে ভেঙচি কাটে ফারজানা। ফারজানা ঠোঁট বাঁকিয়ে বলে, ঢং যত, তোর মতো একটা জোকারকে বিয়ে করবো আমি? হাউ ইট পসিবল?
জানিস আমাকে দেখার জন্য কত ছেলে আমার বাসার সামনে ঘুরঘুর করে? আসছি কথা বলতে। সেটা আমি জানি। আর এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? বাসি খাবারে মাছি একটু বেশি ভনভন করে, সিম্পল। অয়নের বাচ্চা আসতো কে? ফারজানা অয়নের কাজে নয়, সবসময় এদের ঝগড়া অটল থাকে। ইফতি অয়নকে চিৎকার করে বলে, উফ, থামবি তোরা, এমনিতে লেট হয়ে যাচ্ছে তো। ইন্টারভিউ কখন শুরু করব? অয়ন ইন্টারভিউর কথা শুনে একটু অবাক হলো। অয়ন বিরক্তি নিয়ে বলল, এই আগে বলিস নাই কেন? আমার এইসব ইন্টারভিউ একদম পছন্দ না, বোরিং লাগে সব। এই জন্যই বলি নাই। এখন বস তো। অয়ন ইফতির কথা মতো বসে পড়ল। দুজন ইন্টারভিউ দেওয়ার পর অয়ন ইফতিকে বলল, উফ, এদেরকে কেন দেখেছিস? একটা প্রশ্নেরও জবাব দিতে পারে না। আমার বিরক্ত লাগছে কিন্তু। একটু অপেক্ষা করো, নেক্সটটা ভালো হবে। হুম। অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দরজার দিকে তাকালো। অয়ন দরজার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। এ কি দেখছি সে? ঈশা এখানে কি করে? অয়ন চোখ জোড়া শান্ত করে মনে মনে বলল, আমার অফিস থেকে বেরিয়ে এখানে চাকরি করবে? ছেলেদের সাথে রং ঢং করবে আর আমি চুপচাপ দেখব? কিভাবে শোনা? দাঁড়াও, চাকরিগিরি ছুটাচ্ছি আমি। ঈশা অয়নকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এই অশুভ লোকটা এখানে কেন? তবে কি আমি ভুল করে অয়নের অন্য কোনো অফিসে চলে এসেছি? যদিও আমার জানা মতে অয়নের একটাই অফিস। ইন্টারভিউ দেবো কি দেবো না? চলে যাব? চলে গেলে চাকরি কি করে হবে? জবের যে বড্ড প্রয়োজন আমার। আর মনে কথাগুলো ভাবছে ঈশা। ঈশাকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ট্রল করে অয়ন, ম্যাডাম হেঁটে হেঁটে আসুন এইদিকে, একটু ভালো করে হাঁটবেন কেমন? আমরা তো ফ্যাশন শো দেখতে এসেছি। হাত পা নাড়াচাড়া দিয়ে। উফ, তাড়াতাড়ি করুন, তর সইছে না আমার। অয়নের কথার বিপরীতে ঈশা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। অয়নের দিকে কিছুটা অবাক হয়ে তাকায় ফারজানা ও ইফতি। ঈশা এগিয়ে এসে চেয়ারে বসতেই অয়ন কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করে নিল। অতঃপর যা প্রশ্ন করলো তা শুনে ঈশা নয়, ফারজানা ইফতি সবাই চমকে গেল। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, শরীর দেখিয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করা কোন ধরনের আর্ট? প্রশ্নটা শুনে ঈশা ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। এটা কী ধরনের প্রশ্ন? ফারজানা ও ইফতি নীরব হয়ে আছে। অয়ন ঈশাকে অবাক দেখে কর্কশ গলায় বলল, উত্তরটা কি জানা নাই? ওকে ফাইন, নেক্সট প্রশ্ন। আপনার ফিগারটা তো হট কেন? কিভাবে পারেন ফিট থাকতে? অয়নের প্রশ্ন শুনে বুঝতে বাকি রইল না যে এখানে ঈশাকে ইন্টারভিউ দিতে নাই, অপমান করতে ডাকা হয়েছে। ঈশা অয়নের কোনো কথারই প্রত্যুত্তর করছে না। অয়নের নিচু মানসিকতার কথাই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার। ভাবছে ঈশা, একটা মানুষের চেহারা ব্যক্তিত্ব যতটাই সুন্দর হোক না কেন, মনের দিক থেকে কতটা নিকৃষ্ট মানুষ হতে পারে। ঈশা বারবার হাত দিয়ে চোখের জল মুছে ফেলছে। শরীরের বিন্দুমাত্র শক্তি নেই তার। নিজেকে এক অসহায় দুর্বল নারী মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। ইচ্ছে করছে অয়নের দুই গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে, বুঝিয়ে দিতে নারীকে কি করে সম্মান করতে হয়। তবে তার করার জন্য একটু শক্তি প্রয়োজন, যা আমার নেই। ঈশাকে নিশ্চুপ দেখে অয়ন হাহা করে হেসে বলল, এতটুকু প্রশ্নের উত্তর দিতে পারলেন না আর চাকরি করতে এসেছেন? হাউ ফানি। ঈশা আর নিশ্চুপ থাকতে পারল না। চাকরি হবে না এখানে তার নিশ্চিত, তবে অয়নের করা অপমানের জবাবটা দিতেই হবে আমায়। ঈশা আচমকাই বসা থেকে উঠে দাঁড়ালো। সাইড ব্যাগটা কাঁধে নিয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অয়ন একটি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। বুঝতে পারছে না পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। ঈশা অয়নের দিকে বাঁকা হাসি দিয়ে বলল, অফিসে চাকরি করতে হলে বুঝি এইসব প্রশ্নের উত্তর দিতে হয়? আগে জানা ছিল না স্যার। আসলে প্রথম শুনেছি তো, তাই অবাক হয়েছি। আর জানেন, সব থেকে বেশি অবাক হয়েছে ওই দেখে যে আপনি কোনো নারীর সন্তান, কোনো বোনের ভাই, কোনো স্ত্রীর স্বামী। একটা কথা বলি স্যার, যদি কোনো নারীর কাজের যোগ্যতা তার শরীরের গঠন মোহ দিয়ে প্রমাণ করতে হয়, ইন্টারভিউ বোর্ডে শারীরিক চাও পূরণ করতে বলা হয়, ফিগার বলতেও লজ্জা লাগছে আমার। এসব দিয়ে যদি চাকরি করতে হয় তবে আমি সেই চাকরি কখনো করব না। তবে এইসব চাকরি আমার দ্বারা হবে না সত্যি। তবে এই চাকরির জন্য আপনার বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দিন। সত্যি বলছি, আমার যোগ্যতা না থাকলেও তাদের যোগ্যতা নিশ্চয়ই থাকবে। ঈশার কথাটা শেষ করতেই অয়ন নিজের চেয়ারে একটু হেলে বসে। ঈশা চোখের জল মুছে বেরিয়ে যেতে লাগলো কেবিন থেকে। ঈশা চলে যেতে নিলেই অয়ন পেছন থেকে ঈশাকে থামিয়ে দিয়ে বলল, এই ওয়েট মিস ঈশা, নিজের কথা বলার শেষ হতেই চলে যেতে লাগলেন। আমাদেরও তো কিছু কথা থাকতেই পারে, তাই না? অয়নের কথা শুনে থমকে দাঁড়ায় ঈশা। পেছন ফিরে তাকাতে দেখতে পাই অয়ন দাঁড়িয়ে আছে।
অয়নের ঠোঁটের কোণে বাঁকা হাসি। ঈশা দাঁড়িয়ে পড়তেই অয়ন তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অপমান করলেন আমায়? এই অয়ন চৌধুরীকে অপমান? আচ্ছা আচ্ছা, আমি না হয় খারাপ মানুষ, লজ্জা লাগে আমার সাথে কথা বলতে। আপনি ও আপনারা বুঝি খুব ভালো, আপনাদের চরিত্র মহান, তাই তো অন্যের সাথে রং তামাশা করে। আর বললাম না। শুনুন মিস ঈশা, আমি যা যা করি সবার সামনে করি, আপনার মতো লুকিয়ে কিছু করাটা আমার অভ্যেস নয়। অয়নের কথা শেষ হতেই ইফতি বলে উঠল, এসব কি হচ্ছে? অয়ন, তুই এগুলা কি বলছিস? এই মেয়েকে তুই জানিস? অয়ন ইফতির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, ওকে আমি চিনি আর ও আমার অফিসে কাজ করে। তাহলে ও এখন কেন ইন্টারভিউ দিতে এসেছে? চরিত্র খারাপ তাই বের করে দিয়েছে অফিস থেকে। নর্দমার কীট নর্দমায় শ্রেয়। অয়নের শেষের কথাটা ঈশা বুকে এসে আঘাত করলো। একটা মানুষকে আর কত আঘাত করা যায়? একটা মানুষ কতটা আঘাত সহ্য করলে আঘাত দেওয়া মানুষটি তাকে আঘাত করা বন্ধ করবে? দেহের আঘাত চলে যায়, তবে মনের আঘাত কখনো চলে যায় না, বরং তিলে তিলে নিজেকে কাঁদায়। ঈশা অয়নের অভিযোগ মাথা পেতে নিল। তর্ক সবসময় করা যায় না। যখন আর কোনো কথা বলার না থাকে তখন মানুষ তর্ক করা ছেড়ে দেয়, নীরবতা পছন্দ করতে শুরু করে। একদম নীরবতা। ঈশা জানে এই অফিসে চাকরি করা যাবে না, তাই আর বিরক্তি করে লাভ কি। ওড়না দিয়ে চোখ মুছতেই কেবিন থেকে বেরিয়ে যায় সে। পার্সে ভাড়ার টাকা নেই, তাই বাড়ি অবধি হেঁটে যেতে হবে তাকে। ঈশা পথে হাঁটছে আর অয়নের করা প্রতিটা আঘাতের কথা ভাবছে। না চাইতো বারবার অয়নের বলা কথাগুলো তার কানে বাজছে। অয়ন, এইসব কি ছিল? এই মেয়েকে এসব কি বললি? কেন বললি? ওকে দেখো, যথেষ্ট ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছিল, আর তুই কিনা সেই মেয়েকে বাজে কথা শুনিয়ে দিলি। ইফতি, থাকতো, আমি বলছি। এই আয়ন, এই মেয়েটা কে? কেন তো জঘন্য কথাগুলো বললি? আর ওকে কেন অফিস থেকে বের করে দিয়েছিস? দুজনের প্রশ্নের জবাবে অয়ন একটু বিরক্তিকর সুরে বলল, সব কথা তোদের জানতে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু জানলেই চলবে। এই মেয়েকে বাজে প্রস্তাব দিয়েছিলাম, সেই জন্য চাকরি ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমি এখন আসছি, কাজ আছে আমার। অয়ন দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ইফতি আর ফারজানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আসলে কিছুই বুঝতে পারল না তারা। কি থেকে কি হয়ে গেল, সবটাই রয়ে গেল অগোচরে। অয়ন দ্রুত ইফতির অফিস থেকে বেরিয়ে যায়। অয়ন গাড়িতে বসেই দ্রুত বেরিয়ে যায় অফিস থেকে। ঈশা মুখটা মলিন করে বাসায় ফেলল। সকাল থেকে কিছু পেটে পড়েনি তার, কি করেই বা পড়বে। সকাল সকাল তো অফিসের ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে যায়, এখন ফিরল। ঈশা বাসায় ফিরতে না ফিরতে ঈশার মা ঈশাকে জিজ্ঞাসা করলো, চাকরি হয়েছে? একটু থেমে ভীষণ ইতস্ততার সাথে জবাব দিল, না, হয়নি। ঈশার উত্তরটা তার কাছে মোটেও আনন্দদায়ক হলো না। রেহেলা বেগম একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, জানতাম হবে না। যা, ঘরের সব কাজ কর গিয়ে। মা, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও, তারপর কাজ করে দিচ্ছি আমি। গিলতে হবে না তো, বেশি বেশি গিলে লাভ কি হবে? সেই তো এক গতিতে কাজ করিস, আর গিলতে হলে টাকা চাই। যা যা, তোর নাই, তাই তোর কপালে খাবারও নাই। আজ আমার মা নেই বলে এমন করছো তুমি? আচ্ছা, তুমিও তো মা। আমি যদি তোমার পেটের সন্তান হতাম, তবে কি এমন করতে পারতে আমার সাথে? ঈশার কথা শুনে রেহেলা বেগম চুপ করে যায়। ঈশা নিজের রুমে বসে কাঁদতে লাগলো। জীবনটা এমন কেন? ভালো কোনো কিছুই আমার জন্য নয়। পৃথিবীতে আসতেই মাকে বিদায় নিতে হলো। জীবনের প্রত্যেকটা জায়গায় আমি যাদেরকে পাশে পেয়েছি তারাই দিন শেষে একা করে দিয়েছে আমায়। বিছানায় বসে কথাগুলো ভাবছে ঈশা। আজ মনে পড়ছে তার সেই পুরনো দিনের কথা। হঠাৎ করে ঈশা অনুভব করতে পারলো তার কাঁধের ওপর কারো হাত। ঈশা মুখ ঘুরিয়ে নিতেই দেখতে পেল তার মা প্লেটে খাবার নিয়ে এসেছে। ঈশা এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে যায়। কাকে দেখছে সে? এই কি সেই মহিলা যে চাকরি না করতে পারার জন্য দিনের পর দিন আমাকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য করেছে? ইনি কি সেই রেহেলা বেগম যে কিনা সর্বদা আমাকে অবহেলা করেছে? আচ্ছা, মানুষে তো তাড়াতাড়ি রং বদলে ফেলে কি করে? কোন রূপটা আসল তার, কোন রূপটা আসল আর কোনটা নকল বোঝা দায় হয়ে পড়ে। ঈশা অবাক চোখে তাকিয়ে আছে তার সৎমা রেহেলা বেগমের দিকে। কৌতূহলী মন নিয়ে প্রশ্ন করে বসে, এসব কি মা? তোমার শরীর ঠিক আছে তো? ঈশার প্রশ্নের জবাবে রেহেলা বেগম মুচকি এসে বলল, আমি একদম ঠিক আছি ঈশা, তোর জন্য খাবার নিয়ে এসেছি মা, লক্ষ্মী মেয়ের মতো। নে, খেয়ে নে তো। ঈশা মনে হয় কোনো ঘোরের মধ্যে আছে। যা যা হচ্ছে তা কি সত্যি নাকি কল্পনা? ঈশাকে নিশ্চুপ দেখে রেহেলা বেগম নিজেই ঈশার মুখে খাবার তুলে দেয়।
এতটা যত্নে খাবার মুখে তুলে দিল যে মনে হচ্ছে কোনো মা তার সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছে। ঈশার চোখ জোড়া ছলছল হয়ে এলো। সত্যি যখন ঈশার বাবা ঈশার জন্য নতুন মা নিয়ে আসে তখন ঈশা ভেবেছিল এই মা মনে হয় তাকে অনেক ভালোবাসবে, ঠিক তার বাবার মতো। কিন্তু সময়ের ব্যবধানে ঈশার সেই কল্পনা মিথ্যে হয়ে যায়। দুদিনও টিকতে পারেনি ঈশার মাকে নিয়ে যতটা স্বপ্ন ছিল। তবে আজ কেন যেন মনে হচ্ছে তার সব স্বপ্ন পূরণ হচ্ছে। তার মা তাকে বুঝতে পেরেছে। ঈশা খাবার শেষ করে তার মাকে মিনতি সুরে বলল, মা একটু আসবে আমার কাছে, একটু জড়িয়ে ধরতে দেবে তোমায়? অনেক বছর ধরে মায়ের ভালোবাসা যেই শূন্যতা ছিল আমার বুকে, আজ কি সেই শূন্যতা পূরণ করে দিবে তুমি? প্লিজ মা, প্লিজ। ঈশার কান্না ভেজা কণ্ঠ শুনে যে কারোর মন গলে যাবে, তবে যার মন নেই তার বেলা কী হবে? ঈশার কথার বিপরীতে রেহেলা বেগমের মুখে হাসি থাকলেও উনি যে বেশ বিরক্ত তা এড়িয়ে যাবার নয়। তবে ঈশার কাছে এই বিরক্তিটা ভালোবাসার ব্যাকুলতা মনে হচ্ছে। ঈশা বিশ্বাস করে যে মায়ের ভালোবাসা স্বার্থ নেই, তবে সেটা যে ক্ষেত্রে বিশেষে বদলে যায় তাই ঈশার ধারণার বাইরে। পাগলি মেয়ে, আয় কাছে, এই নে, জড়িয়ে ধরলাম তোকে। রেহেলা বেগম পরম আবেশে জড়িয়ে ধরে ঈশাকে। ঈশা রেহেলা বেগমের মাঝে তার মায়ের প্রতিবিম্ব দেখতে পায়। ঈশা রেহেলাকে জড়িয়ে ধরতেই ঈশার ছোট ভাই রিফান ঈশার রুমে চলে আসে। রিফান এসে তার মায়ের বরাবর এমন এক প্রশ্ন ছুড়ে দিল যা শুনে ঈশা অবাক হয়ে যায়। রিফান এসে বলল, মা, সকালে যে লোকটা বাড়িতে এসে টাকা দিয়ে গেছে সে কি আবার আসবে? রিফানের কথা শুনে রেহেলা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালো তার দিকে। ঈশা রেহেলা বেগমকে বলে উঠল, কে এসেছিল মা? রেহেলা বেগম বেশ শান্ত গলায় বলল, আর কেউ না। এই রিফান, যা নিজের রুমে যা, সারাদিন আজে বাজে কথা। রিফান তার মাকে ভয় পায় না। রিফান ঈশাকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি বাজে বকছি না, সত্যি একটা লম্বা লোক সকালে এসেছিল। উনি অনেক বড় লোক, ওনার বিশাল একটা গাড়ি ছিল। জানিস আপু, তোকে নিয়ে কথা বলেছে মায়ের সাথে। তারপর উনি অনেকগুলো টাকা কে দিয়ে বলেছে আবার সময় করে আসবে একদিন। ঈশা রেহেলাকে ছেড়ে দিয়ে ওনার চোখ বরাবর দৃষ্টিপাত করলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলো মা, কে এসছে? আর আমাকে নিয়ে কি কথা হয়েছে? কেনই বা একজন অপরিচিত লোক তোমাকে টাকা দিয়েছে? ঈশার প্রশ্ন শুনে রেহেলা নিশ্চুপ হয়ে যায়। মুখের থেকে সব কথা উবে গেছে মনে হচ্ছে। ঈশা তার মায়ের নীরবতা দেখে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, তবে কি আমাকে বিক্রি করে দিলে মা? সত্যি সত্যি রাস্তায় নামিয়ে দিলে আমাকে? না। তবে কি মা, উত্তর দাও। কেন তুমি টাকা নিয়েছো? কেন তুমি সত্যিটা আমার থেকে লুকিয়ে যাচ্ছ? এই যে ভালোবাসা দেখাচ্ছ তা কি সব মিথ্যে? টাকা তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে নিজের মেয়েকে পতিতা বানিয়ে ফেলতেও দুবার ভাবতে হয় না তোমার? ছি মা, ছি। লজ্জা করছে তোমাকে মা বলে ডাকতে। এতটা নিচু মন মানসিকতার তুমি। সত্যি আমার জানা ছিল না। আজ তুমি প্রমাণ করে দিলে মা যে তোমার নিজের পেটে জন্ম নিলেও আমাকে টাকার জন্য বিক্রি করে দেওয়া হতো। কারণ তোমার ভেতর মাতৃত্ব নেই, আছে অর্থ। ঈশার কথা শেষ হতেই তার সৎমা রেহেলা বেগম একটু দম ছেড়ে বলল, না রে, যা যা বলছিস সবটা সত্যি না। আমি টাকা চাই, তোকে সহ্য করতে পারি না, অবহেলা করি। আমি চাই না তুই আমার কাছে থাকিস। হ্যাঁ, এসব সত্যি, কিন্তু মিথ্যে হলো টাকার কাছে তোকে বিক্রি করে দেওয়া। আমিও একজন নারী। কি করে নিজের নারী হয়ে অন্য নারীকে অন্ধ জগতে ছেড়ে দিব? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না। আজ তুই বাড়িতে আসার আগে অয়ন চৌধুরী এসেছিল, তোর বাবার সাথে অনেকটা সময় কথা বলল। অতপর আমাকে একান্ত নিয়ে টাকাগুলো হাতে দিয়ে বলল মাসে মাসে টাকা পাঠিয়ে দিবে, তবুও যেন আমি তোকে কষ্ট না দেই, তোকে তোর মতো থাকতে দে। আমি তোর বিনিময়ে এই টাকা নেই নাই, বিশ্বাস কর আমার কথা। ঈশা রেহেলা বেগমের পাশ থেকে উঠে দাঁড়ালো। খিলখিল করে হাসতে লাগলো ঈশা। এই হাসি আনন্দ নয়, এই হাসি মন ভাঙা কষ্ট বহন করছে। ঈশা রেহেলা বেগমের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, টাকার জন্য ভালোবাসা দেখালে মা। আমি কত বোকা, সেই ভালোবাসাটাকে আপন করে নিয়েছিলাম। সত্যি ভেবেছিলাম তোমার অভিনয়টা। টাকা আমি দিব তোমায়, হ্যাঁ আমি ঈশা তোমাকে টাকা দিব, কথা দিচ্ছি। টাকা আমি তোমাকে দিব, কিন্তু অয়ন চৌধুরীর মতো নর্দমার একটা কিটের দেয়া টাকাগুলো তোমায় ফিরিয়ে দিতে হবে, আজ আর এক্ষুনি। ঈশার ছলছল চোখ জোড়া অয়নের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে রক্তবর্ণ ধারণ করলো।
ঈশার চোখ জোড়া দেখে রেহেলা বেগম টাকাগুলো না দিতে চাইলেও দিতে বাধ্য হলো। ঈশা টাকাগুলো হাতে নিয়ে অয়নের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঈশা হাঁটছে আর আনমনে বলছে, অয়ন চৌধুরী টাকা দিয়ে আমাকে কিনতে এসেছিল, ভুলে গেছে যে ঈশা বিক্রি হয় না। আজ ওর মুখের ওপর টাকাগুলো ছুঁড়ে মেরে বলবো আমার পিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও ট্রাই করতে, তাহলে লাভ হবে। ঈশা হাঁটতে হাঁটতে অয়নের বাড়ির সামনে চলে আসে। বাড়িতে আসতে ঈশা দেখতে পেল ভীষণ সাজানো গোছানো অয়নের বাড়িটা। তবে এই বাড়ি যত সুন্দর ও গোছানো, ঠিক ততটাই নিকৃষ্ট ও অগোছালো অয়নের ব্যক্তিত্ব। অয়নের বাড়িতে আসতেই সর্বপ্রথম দেখা হলো ঈশার অয়নের মায়ের সাথে। অয়নের মা ঈশাকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে বলল, কে তুমি? কাকে চাই? ঈশা রাগী কণ্ঠে বলল, অয়ন চৌধুরীকে চাই, আছেন উনি? অয়নের মা একদম চুপ হয়ে যায় ঈশার কথায়। ঈশার প্রশ্নের জবাবে অয়নের মা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডেকে দিন ওনাকে, আর বলবেন ঈশা এসছে। তার থেকে বরং তুমি ওর রুমে চলে যাও, ও স্টাডি রুমে আছে। হ্যাঁ যাচ্ছি। ঈশার রাগে গজগজ করতে করতে স্টাডি রুমের সামনে চলে যায়। স্টাডি রুমের বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো ঈশা, অয়ন চৌধুরী, অয়ন চৌধুরী, কোথায় আপনি? আপনার স্বপ্নের সুন্দরী নারী আজ এসছে। কোথায় আপনি? আপনার ইচ্ছে পূরণ করতে এসছে ঈশা, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। ঈশার চিৎকারে অয়ন স্টাডি রুমের বাইরে আসে। ঈশাকে দেখে অয়নের মেজাজটাই খারাপ হয়ে যায়। অয়ন রাগী লুক নিয়ে ঈশাকে বলল, শাট আপ, এত চিৎকার করছেন কেন? এটা আপনার বাড়ি না যে যা ইচ্ছা হয় করবেন। এটা ভদ্রলোকের বাসা, সো ভদ্রতা বজায় রাখুন, অন্যথায়। ঈশা অয়নের রাগে চোখ দেখে বিন্দুমাত্র ভয় না পেয়ে অয়নকে বলল, এটা ভদ্রলোকের বাসা না, এটা কোনো ভদ্রলোকের বাসা না, আর আমি কোনো ভদ্রলোকের সাথে কথাও বলছি না। আমার বাসায় টাকা পাঠানোর মানে কি? হ্যাঁ, কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন? এত ইচ্ছে হয় আপনার, তো যান না কোনো পতিতালয়, সেখান থেকে মনের মতো একজনকে কিনে নিয়ে আসুন। আমি তো কোনো পতিতা নই, আমাকে ক্রয় করা যায় না। আপনার মানসিকতা এতটাই জঘন্য যে আপনার সাথে কথা বলতেও লজ্জা লাগছে আমার। আপনার মা বাবাও কি এমন? হো, ওনাদের থেকেই তো এইসব শিখেছেন। ডাকুন তো ওনাদের, আমি একটু দেখি তাদের ছেলেকে কি করে ভদ্রতা শেখাতে হয়, তা আমি না হয় তাদের শিখিয়ে দিচ্ছি। ঈশার কথাগুলো নীরবে শুনছে অয়ন। অয়নকে নিশ্চুপ থাকতে দেখে ঈশা আবারও বলতে লাগলো, ডাকছে না কেন? থাক, আর ডাকতে হবে না। কোন মায়ের সন্তান আপনি তা আমার বোঝা হয়ে গেছে। ছেলে যেমন রাস্তার, তার মা যে কতটা ভালো হবে তাকে আর বলার অপেক্ষা রাখে? অয়ন হাত মুষ্টিবদ্ধ করে ঈশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। চুপ করুন, নিজের লিমিট ক্রস করছেন আপনি। আমাকে যা বলার বলুন, তবে আমার পরিবারের কাউকে কিছু বলবেন না প্লিজ। কেন কষ্ট হয়? কেন কষ্ট হয়? আমারও হয়েছে। এই কষ্ট আপনি বুঝবেন না। এই নিন আপনার টাকা, ভালো করে দেখে একটা মেয়ে কিনে আনবেন। আমার পিছু আসবেন না প্লিজ। কথাটা বলে ঈশা অয়নের সামনে থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে ঈশার হাত জোড়া পেছন থেকে শক্ত করে চেপে ধরল অয়ন। ঈশা বেশ অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে। অয়ন ঈশাকে হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। ঈশা টানের তাল সামলাতে না পেরে অয়নের বুকের উপর এসে পড়ে যায়। অয়ন ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করলো। ঈশাও থ হয়ে গেছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অয়নের পানে। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে ঠিক ঠিক আঁচ করতে পারছে যে অয়ন বেশ রেগে আছে। অয়ন প্রচণ্ড রেগে যাওয়া সত্ত্বেও ঈশার দিকে বাঁকা হেসে বলল, এতটা অহংকার আপনার? কি আছে আপনার মধ্যে জানি এতটা দম্ভ? ঈশার ঠোঁট জোড়া কাঁপছে। এতটা কাছে অয়নের কি করে আসলো সে ভেবে পাচ্ছে না। ঈশা ভাবতে লাগলো, এই জঘন্য জীবটা আমায় স্পর্শ করেছে কি করে, আর আমি ওর চোখের দিকে তাকিয়ে কেন হারিয়ে যাচ্ছি। না, নিজেকে সামলে নিতে হবে। নির্লজ্জ নর্দমার কীট কারো ভালোবাসার যোগ্যতা রাখে না। ঈশা রাগী কণ্ঠে বলল অয়নকে, লজ্জা করেন আপনার? বিন্দু মাত্র লজ্জাবোধ নেই? আমাকে টাচ করার সাহস হলো কি করে আপনার? আপনার এই রাগের অভিনয়টা অন্য কোথাও করবেন। ঈশা এসব পরোয়া করে না মিস্টার। অয়ন ঈশার হাতটা আলগা করে দিয়ে হা হা করে হেসে ফেলল। অতঃপর সর্বশক্তি দিয়ে চেপে ধরল ঈশার বাহু জোড়া। ফিসফিস করে বলতে লাগলো অয়ন, নিজেকে নিয়ে এতটা অহংকার করা ভালো না মিস ঈশা। আমি চাইলে এই মুহূর্তে আপনার জীবনটা অন্ধকার করে দিতে পারি। আমি ইচ্ছে করলে আপনার সব অহংকার দম্ভ 1 মিনিটের মধ্যে মাটিতে মিশিয়ে ফেলতে পারি। আমার একটা ইশারায় ঈশা নামক একটা নাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের তালিকায় পড়ে যাবে। এত সুন্দর চেহারাটা আড়াল করে পালাতে হবে এই সমাজের মানুষের থেকে। জাস্ট 1 মিনিট লাগবে আমার এসব করতে। অয়নের কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিল্যকর হাসি উঁকি দিল ঈশার ঠোঁটে।
রাগের কারণে চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে ঈশা। ঈশা অয়নকে একটু হেসে বলল, এছাড়া আর কি বা করতে পারবেন? ধর্ষণ করে কাজ শেষ। এটাই তো পারে একজন পুরুষ। সময় ও সুযোগ বুঝে নিজের পুরুষত্ব দেখাতে পারে। তারা ভুলে যায় এটাকে পুরুষত্ব বলে না, এটাকে পশুত্ব বলে। আর আমার মতে আপনাকে পশুর সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। একটা নারীকে অসম্মান করা, তাকে নিয়ে বাজে মন্তব্য করা, তাকে জোর করা, এসব আপনার পরিবার শিখিয়েছে? সত্যি সম্মানীয় পরিবার আপনার, অসাধারণ পারিবারিক শিক্ষা আপনার। তবে আমার পরিবার এমন শিক্ষায় নাই। আমার পরিবার লড়াই করতে শিখিয়েছে, মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আপনার মতো কাপুরুষ আমি আর দুটো দেখিনি। টাকা দিয়ে যখন লাভ হলো না, তখন পুরুষত্ব নিয়ে এসেছেন। হাসি আসে এখন। আরে, একজন নারীর এটা দুর্বলতা হতে পারে না। একজন নারীকে লড়াই করে শেখাতে এসেছেন, ভয় দেখাতে এসেছেন। হাউ ফানি! একটা নারী লড়াই করে বাঁচতে জানে। একটা নারী চাইলে সব করতে পারে। আপনার মতো একটা নর্দমার কীটকেও তার সঠিক জায়গা দেখিয়ে দেওয়ার ক্ষমতা একজন নারী রাখে। কথাগুলো বলল ঈশা। ঈশার প্রতিটা কথা অয়নের মনের মধ্যে বিঁধে যাচ্ছে। এতটা দম্ভ কি করে থাকতে পারে একজন নারীর? ভয় বলতে কি কিছুই নেই ওর? অয়নের নিশ্চুপ থাকতে দেখে ঈশা আবারও বলতে শুরু করলো, কি ভাবছেন আমার দম্ভ ভাঙতে পারছেন না আপনি? আমার অহংকার বেশি, তাই তো? আরে না মিস্টার, আমার ওই সব কিছুই নেই। তবে হ্যাঁ, আত্মসম্মান বোধ আছে, যা বাজারে বিক্রি করা হয় না, যে আপনি ইচ্ছে মতো দাম দিয়ে ক্রয় করবেন। আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে জানে ঈশা। কাকে কি বলছি? আমার কোনো কথাই আপনার মতো একটা নর্দমার কীটের মাথায় ঢুকবে না। কি যেন বলছিলেন? 1 মিনিট লাগবে আপনার। নিন, দিলাম। এই 1 মিনিট প্রমাণ করে দিন আপনার পাওয়ার। বুঝিয়ে দিন আপনার ভালো মুখের পেছনে লুকিয়ে থাকা নিকৃষ্ট পশুর চেহারাটা। যা করতে চান করুন, আমি প্রস্তুত আছি। কথাগুলো বলল ঈশা। ঈশার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল অয়ন। ঈশার কথাগুলো সত্যি অসাধারণ। কারণ এমন একজন নারী বর্তমানে খুব একটা দেখতে পাওয়া যায় না, যাদের কাছে নিজের আত্মসম্মানটা সবচেয়ে বড়। অয়ন ঈশার বাহু জোড়া ছেড়ে দিতেই বলতে লাগলো, আমি যদি চাই তাহলে এমন হিসাব প্রতি রাতে আমার বিছানায় রাখতে পারি, কিন্তু আমার ইচ্ছা নেই কাউকে আমার বিছানায় রাখার, তাও আবার আপনার মতো নির্লজ্জ কোনো মেয়েকে। আমি আপনাকে অপমান করেছি, হ্যাঁ, অনেক বাজে কথা বলেছি। কিন্তু একটি বারও আপনার পরিবারকে টেনে আনিনি যা আপনি এনেছেন। যাই হোক, আপনাকে টাকাগুলো এই জন্য দিয়েছি যাতে করে আপনার বাবার অপারেশনটা করিয়ে নিতে পারেন। দয়া করছি না, আর ভিক্ষেও না। আর না আপনাকে ক্রয় করার জন্য এই টাকাগুলো দিয়েছি। এই টাকাগুলো আপনার, ধরে নিন অগ্রিম মাইনে দিয়ে দিলাম। কথাগুলো বলল অয়ন। অয়নের কথা শুনে ঈশা পাগলের মতো খিলখিল করে হেসে ফেলল। অতঃপর শক্ত গলায় বলল, কথায় পরাস্ত হয়ে গেলেন বুঝি? এখন আর ইচ্ছে নেই? অথচ আপনি চিরকুটে লিখেছেন ওই সব। যাই হোক, আপনার এই টাকার কোনো প্রয়োজন আমার নেই। আমি আর চাইও না আপনার অফিসে যেতে আর এই নোংরা চেহারাটা দেখতে। আসছি আমি। অয়নের দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশা চলে যেতে লাগলো। অয়ন কি করবে ভাবছে। এই মেয়েটাকে নিয়ে যতটা ভুল ধারণা তার ছিল, সব আজ মিথ্যে প্রমাণ হলো। ঈশা যদি আজ চলে যায়, তবে আর কখনো ফিরবে না। ওকে আটকাতে হবে। অয়ন ঈশার উদ্দেশ্যে পেছন থেকে বললে উঠল, যদি আমার শর্তে রাজি না থাকেন তবে আমি আপনার না, আপনার পরিবারের পিছনে পড়ব। বাবাকে ভালোবাসেন না খুব, উনি আর থাকবে না। আমি কোনো ওয়ার্নিং দিচ্ছি না, সত্যি সত্যি বলছি, আপনার দুর্বল পয়েন্টের উপর আঘাত করতে আমার হাত দুবার কাঁপবে না। বাকিটা আপনার ইচ্ছে। অয়নের কথাটা শুনতে ঈশা স্তব্ধ হয়ে যায়। মানুষ এতটা নিচে কি করে নামতে পারে? ঈশা দৌড়ে অয়নের কাছে চলে আসে। শক্ত করে শার্টের কলার চেপে ধরে ঈশা। চিৎকার করে বলতে থাকে ঈশা, এই অয়ন চৌধুরী, তোর যা ইচ্ছে হয় আমাকে কর, কিন্তু আমার বাবাকে কিছু করবি না তুই। উনি আমার বাবা না, উনি আমার সব। ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুই এমন কিছু করবি না। ঈশাকে থামিয়ে দিয়ে অয়ন বাঁকা হেসে বলল, আমি চাইও না খারাপ কিছু করতে, শুধু চাই আমার কথা মতো এই টাকাগুলো দিয়ে বাবার অপারেশন করাবেন আর কাল থেকে অফিসে জয়েন করবেন। জাস্ট এইটুকু করলেই হবে, আর কিছু না। ঈশা অয়নকে এক ধাক্কা মেরে চিৎকার করে বলতে লাগলো, তুই মানুষ না, একটা মানুষ রূপে জানোয়ার। ঘৃণা করি তোকে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীবটা তুই। ইয়েস অয়ন চৌধুরী, ইউ। কথাটা বলতেই চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় ঈশা অয়নের বাড়ি থেকে। অয়ন দেওয়ালের সাথে একটু হেলান দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার চলে যাওয়ার পানে। সত্যি মেয়েটা রেগে গেলে অসম্ভব কিউট লাগে। একদম লাল টমেটোর মতো হয়ে যায় ওর চেহারাটা। আর মনে ভাবছে অয়ন কথাগুলো। হঠাৎ করে অয়নের ঘোর কাটে ফারজানার ধমকের শব্দে। ফারজানা রাগী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলছে, কোন চামড়া দিয়ে তৈরি হয়েছিস তুই? ছি, এসব কি অয়ন?
মানে এতটা নিচে কী করে নামতে পারছিস তুই? আমি কি সত্যি অয়নকে দেখছি, নাকি অয়নের সাথে তোকে কুলিয়ে ফেলছি? তুই তো কখনো এমন ছিলি না। ফারজানার কথায় অয়ন মুচকি এসে বলল, হ্যাঁ, আমি এত নিচে নামতে পারি, তবে একজনের জন্য। এই পৃথিবীতে শুধুমাত্র একজন আমাকে হাজারটা খারাপ কথা শোনালেও আমার খারাপ লাগে না। এই পৃথিবীতে একজন যদি আমাকে ঘৃণা করে তাও আমার ভালো লাগবে। আমি চাই ঈশা আমাকে ঘৃণা করুক। আমি ওর সামনে নিজেকে নিচে নামাতে চেয়েছি, আর তাই হয়েছে। নাও আই অ্যাম সো হ্যাপি। অয়নের কোনো কথার মানে ফারজানা বুঝতে পারছিল না। বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করে বসলো ফারজানা। এইসবের মানে কি অয়ন? কেন মেতেছিস এই জঘন্য খেলায়? অয়ন, এই সব করে তুই নিজেকে নয়, আঙ্কেল আন্টিকেও ছোট করে ফেলছিস। এসবের মানে কি, কেন করছি তা তোর বোঝার ক্ষমতার বাহিরে, আর আমি কোনো উত্তর এই মুহূর্তে দিতে পারবো না। এখন যা তুই, আমার কাজ আছে। কথাটা শেষ করতেই অয়ন নিজের রুমে চলে যায়। ফারজানা অবাক হয়ে আছে। কি চাইছে অয়ন? সত্যি রহস্য আছে সব কিছু, যা ফারজানার বোধগম্য হচ্ছে না। ঈশা বাড়িতে এসে নিজের রুমে বসে আছে। আচ্ছা, অয়ন চৌধুরী কেন আমাকে এতটা অপমান করে, আবার নিজ থেকে আমাকে সাহায্য করে? এতটা নিকৃষ্ট কথা বলার পরেও কেন আমার বাড়িতে আসে অয়ন? তবে কি অয়ন চৌধুরী আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান করছে, নাকি আমি যা দেখছি তা সত্যি নয়? এর পেছনে আরও একটা সত্যি আছে। সত্যি যাই থাকুক না কেন, একজন নারীকে যে সম্মান করতে পারে না, তার রুচি সম্পর্কে আমার ধারণা স্পষ্ট। এখন আমার কি করা উচিত? কাল অফিসে না গেলে তো অয়ন চৌধুরী আমার বাবার পেছনে পড়বে। ওরা বড়লোক মানুষ, যা চায় তা করে ফেলতে পারে। এই সমাজের সকল নিয়ম ওরা তৈরি করে। না না, আমি কোনোভাবেই বাবার ক্ষতি করতে পারবো না। আমাকেও দেখতে হবে অয়ন চৌধুরী আসলে কি চায়, কেন আমার পেছনে পড়ে আছেন উনি, ওনার আসল উদ্দেশ্য কি? হ্যাঁ, সব প্রশ্নের জবাব আমাকেই খুঁজতে হবে। ঈশা অয়নের কথা চিন্তা করতেই আচমকা তার রুমে দৌড়ে চলে আসে রিয়ান। রিয়ান এসে বেশ বিচলিত কণ্ঠে ঈশাকে বলতে লাগলো, আপু তাড়াতাড়ি বাবার রুমে চলো, বাবা কেমন যেন করছে। রিয়ানের ছলছল চোখ ও বিচলিত কণ্ঠ ঈশার মনটা কাঁপিয়ে তুলল। এই মিনিটের মধ্যে আজে বাজে চিন্তা এসে ভর করলো ঈশার মাথায়। ঈশা রিয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, বাবা ঠিক আছে তো ভাই? আপু চলো জলদি। ঈশা দৌড়ে ছুটে চলে যায় তার বাবার রুমে। ঈশার রুমে আসতেই দেখতে পেল তার বাবা চোখ বন্ধ করে আছে। ঈশা তার বাবার কাছে বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাবা আমাকে একা করে যেও না প্লিজ, তুমি ছাড়া এই পৃথিবীতে আপন বলে আমার কেউ নেই। বাবা ওঠো, তোমার ঈশামণি ডাকছে তোমায়, একটা বার মা বলে ডাকবে না? ঈশার হৃদয় ভাঙা চিৎকার শুনতে পাচ্ছে না তার বাবা। কিছু সময় যেতেই ডক্টর চলে আসে। ডক্টর ঈশার বাবাকে ভালো করে দেখে বলল, আপনার বাবা স্ট্রোক করেছে, এখন ঠিক আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। কিন্তু আমি আগেই বলেছি, অপারেশন না করালে উনি যে কোনো সময়, বাকিটা আপনাদের ইচ্ছে। আসছি আমি। ডক্টর চলে যাচ্ছে। ঈশা ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর প্লিজ বলুন অপারেশনটা কবে করাতে হবে? ডক্টর তাচ্ছিল্যকর হেসে বলল, আমি আরও 1 মাস আগে করাতে বলেছি, কিন্তু আপনারা উদাসীন। এখন ওনার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রিসেন্ট হার্ট রিপোর্টটা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে ওনার অবস্থা কী। যদি সম্ভব হয় তবে আজকের মধ্যেই অপারেশন করিয়ে নেবেন। ডক্টর চলে গেল। ঈশা আলমনে বসে পড়ল। কি করে এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করবে? অপারেশন না করলে তো বাবা, না না, এটা হতে দেওয়া যাবে না। সারাটা জীবন এই বাবা নামক মানুষটি নিজের সব কিছু দিয়ে আমাদের ভালো রাখতে চেয়েছেন। আজ সুযোগ তার ভালো থাকার ব্যবস্থা করা। আমি বাবাকে হারাতে পারবো না। ঈশা যখন এইসব ভাবতে ব্যস্ত, ঠিক তখনই ঈশার বাবার জ্ঞান ফিরল। ঈশার বাবার চোখ মেলে শুকনো গলায় ঈশাকে ডাকছে। বাবা এই তো আমি তোমার পাশেই বসে আছি। ঈশার বাবা অনেকটা কষ্ট করে বলল ঈশাকে, আমাকে নিয়ে অযথা চিন্তা করিস না তুই, আমি ঠিক আছি। ঈশার বাবার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঈশা তার চোখ মুছিয়ে দিতে দিতে নিজে কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা ভেঙে পড়ো না তুমি, তোমার ঈশা এখনো বেঁচে আছে, তোমার কিছু হতে দেবো না আমি। তুমি খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নাও, আমি দেখছি কি করা যায়। ঈশা তার বাবাকে খাবার খাইয়ে দিল, অতঃপর ওষুধ দিল তাকে। ঈশার বাবা খাবার শেষ করে শুয়ে পড়ল। ঈশা নিজের রুমে এসে ভাবছে, রাতটা অনেক চিন্তার মধ্যে কাটে ঈশার। কি করে এত টাকা জোগাড় করবে সে? অয়নের কথাটা মনে পড়ছে না চাইতেও। অয়ন তো দিতে চায় টাকা,
আর ওর টাকাগুলো আমার বাবাকে সুস্থ করতে পারে। না, কিছু একটা করতেই হবে। বাবাকে হারিয়ে ফেলার মতো শক্তি আমার নেই। দরকার পড়লে অয়নের প্রস্তাবে রাজি হয়ে যাবে, তবুও বাবাকে বাঁচাতে হবে আমায়। সকাল হতেই ঈশা তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। বাবাকে হসপিটালে ভর্তি করে ঈশা অয়নের বাড়িতে চলে আসে। অয়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ঈশা অয়নের বাড়ির ভেতরে এসে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল অয়নের মাকে। ঈশাকে দেখে অয়নের মা বলে উঠল, এই শুনো, এদিকে আসো। ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। অয়নের মায়ের কাছে যেতেই উনি ঈশাকে প্রশ্ন করে বসে, কে মা তুমি? অয়নকে কি জানো তুমি? আসলে গতকালও এসেছিল, তো তাই জিজ্ঞাসা করলাম। জি আন্টি, আমি স্যারের অফিসে কাজ করি। ও আচ্ছা মা, তোমার মুখ ভীষণ শুকনো লাগছে, কিছু খাবে? আসো নাস্তা করি একসাথে। না না আন্টি, আমার জরুরি যেতে হবে। আমি স্যারের সাথে কথা বলেই চলে যাব। ঈশা কথাটা বলা শেষ না করতেই ভীষণ কর্কশ গলায় ঈশার পেছন থেকে কেউ একজন বলে উঠল, গুরুজনদের কথা শুনতে হয়, এতটুকু ভদ্রতাও কি শিখেননি? ঈশা মুখ ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল অয়ন চৌধুরী দাঁড়িয়ে আছেন। ঈশা অয়নকে আচমকা দেখে একটু বিব্রত হয়ে যায়। অয়ন স্বাভাবিকভাবেই নিজের চেয়ারে বসে। ঈশাকে উদ্দেশ্য করে অয়নের মা আবারও বলতে লাগলো, কি ভাবছো মা? নাস্তা করো। অয়ন খাবার মুখে নিয়ে বাঁকা হেসে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অহংকার মা, অহংকার। এই মেয়ের দম্ভ বেশি, এই জন্যই তো খাবার মুখে দিচ্ছে না। আবার এমনও হতে পারে সকাল সকাল খেয়ে এসেছে। ওকে তো রাস্তায় সবাই খাবার অফার করে, মানুষটাই তো সেই জায়গার। অয়নের কথার বিপরীতে ঈশা ইচ্ছে করলেই অয়নের কথার জবাব দিতে পারত, কিন্তু না, আজ ঈশাকে নীরব থাকতে হবে। কারণ তার বাবার অপারেশন করা না করা অয়নের হাতে। ঈশা একটু মলিন কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিন, আমার জরুরি কথা আছে আপনার সাথে। অয়ন হা হা করে হেসে বলল, আমার সাথে জরুরি কথা ও আপনার থাকতে পারে? কি হলো, অহংকার শেষ? দম্ভ আর নেই বুঝি? ভেজা বেড়ালের মতো ব্যবহার করছেন কেন? আপনাদের মতো মেয়েদেরকে ভালো মতো চেনা আছে আমার। প্রথমে না না, তারপর আর সামলাতে পারবে না, যত সব ন্যাকামি। অয়নের কথা শুনে ঈশা মাথা নিচু করে চোখের জল ফেলছে। কথাগুলো ঈশার আত্মসম্মান বোধে আঘাত করছে ভীষণ। অয়নকে উদ্দেশ্য করে তার মা বলে উঠল, এসব কি বলছিস? অহংকার করবে কেন? আর কোন বিষয়ে কথা বলছিস তুই? কি হয়েছে ওর সাথে তোর? অয়ন তার মাকে উদ্দেশ্য করে মাথাটা নিচু করে বলল, না মা, অফিসিয়াল কথা বলছি, তুমি বুঝবে না এসব। কি জানি কি সব কথা, আমি বুঝতে পারি না এসব। অয়নের মায়ের কথা শেষ হতেই ঈশা চিৎকার করে বলে উঠল, মানুষের ইমোশন নিয়ে হাসি ঠাট্টা করার শখ হয়ে গেছে আপনার। একটা বার প্রশ্ন করেছেন এত সকালে কেন আমি আপনার বাসায় ছুটে এসেছি, কেন আপনার সাথে আলাদা কথা বলতে চেয়েছি? আপনি কি করে বুঝবেন কারোর মনের অবস্থা? এই খাবার আমার গলা দিয়ে নামবে না। ঈশার কথা শুনে অয়ন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত গলায় বলল, অপারেশন শুরু হয়েছে, আপনি আসার সাথে সাথেই নাস্তাটা খেয়ে নিন, অতপর আমরা হসপিটালের জন্য বের হব। অয়নের কথা শুনে ঈশার বুকে প্রাণ ফিরল। অয়ন সত্যি বলেছে, বাবার অপারেশন শুরু হয়েছে। খুশিতে আত্মহারা হয়ে ঈশা অয়নকে বলল, সত্যি বলছেন আপনি? অপারেশন শুরু হয়ে গেছে? জি, নাস্তাটা করে নিন। আচ্ছা, আপনি কি করে জানতে পেলেন আমার বাবা হসপিটালে? তা আপনার জন্য আবশ্যক নয়। ঈশা খুশি মনে নাস্তাটা শেষ করে অয়নের সাথে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। অয়ন গাড়ি ড্রাইভ করছে আর ঈশা পেছনের সিটে বসে আছে। কিছু দূর গাড়ি চলার পর অয়ন হঠাৎ করে গাড়ির ব্রেক কষল। ঈশা অয়নের এই হঠাৎ ব্রেক কষায় বেশ অবাক হলো। কি জন্য ব্রেক করলেন উনি, ভাবছে ঈশা। অয়ন গাড়ি থেকে নেমে ঈশাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। ঈশা পুরো অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে। অয়ন ঈশার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ঈশাকে ভীষণ অবাক করে দিল অয়ন। নির্জন রাস্তা, আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না, তার উপর এমন ব্যবহার ভয় পাইয়ে দিল ঈশাকে। অয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা। কি হচ্ছে, কেন হচ্ছে তা বোঝার চেষ্টা করছে সে। অয়ন ঈশাকে কর্কশ গলায় বলল, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? ঈশা একটু অবাক হয়ে বলল, না তো, বাট কেন? অয়ন ঈশার দিকে হাত বাড়িয়ে ঈশার কাঁধের পেছনে হাত দিয়ে ঈশার দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি যদি তোমার ড্রাইভার না হয়ে থাকি তবে সখী পেছনে বসে আছো কেন? লোকে ভাবছে ম্যাম পেছনে বসছে আর আমি ড্রাইভ করছি। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, তবে কোথায় বসবো, তোমার পাশে নাকি সখা? কিন্তু লক্ষ্মীটি, তুমি কেন বুঝতে পারো না তোমাকে আমি ঘৃণা করি? তোমার পাশে বসতেও আমার রুচিতে বাঁধে গো।
তোমার মতো একটা বেয়াদ্দপ ছেলের পাশে যদি ঈশা বসে তবে লোকে ভাববে কোনো বাজারের মেয়ে তোমার পাশে বসেছে, আর আমি তো তার নই। সেজন্যই তোমার পাশে বসতে পারছি না আমি। বুঝতে পেরেছো সোনা? অয়ন ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশাও অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন মৃদু হেসে ঈশার দিক থেকে সরে যায়। নিজের গাড়িতে বসে পড়ে অয়ন। ঈশাও ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলো। ঈশার মনে মনে হাসছে আর ভাবছে, শখ হয়েছে আমাকে পাশের সিটে বসে ড্রাইভ করার। হ্যাঁ, ঈশাকে এত অপমান করার পরেও ভেবেছে তার পাশে বসবে। যত সব। অয়ন গাড়ি ড্রাইভ করছে। সত্যি আমি এতটা খারাপ যে আমার পাশে বসতেও ঈশা লজ্জা বোধ করে? সত্যি এতটা ঘৃণা করে আমায়? কেন করবে না? আর আমি ওর কথায় কষ্ট কেন পাচ্ছি? আমি তো এটাই চেয়েছি যে ও আমায় ঘৃণা করুক, আমার থেকে দূরে থাকুক। তবে আজ কেন ওর কথা আমার মনের মধ্যে আঘাত করলো? কেন আমি কষ্ট পাচ্ছি? ধুর, যে আমার না তাকে নিয়ে কেন ভাবছি আমি? অপমানের কথাগুলো ভাবতে লাগলো অয়ন। হাসপাতালের সামনে এসে অয়ন গাড়িটা সাইডে পার্ক করলো। ঈশা গাড়ি থেকে নেমে অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি কি ভেতরে যাবেন? না, আমার কাজ আছে। ও আচ্ছা, একটা কথা বলার ছিল, বলবো? জি বলুন। ধন্যবাদ। আপনার থেকে এতটুকু সাহায্য পাবো কখনো আশা করিনি আমি। অয়ন ঈশার ধন্যবাদের বিপরীতে মুচকি এসে বলল, অপমান, রাগ এইসব মানুষের সাথে মানুষের হয়, পরিবারের সাথে নয়। আসছি আমি। কথাটা শেষ করতে অয়ন গাড়িটা স্টার্ট করলো। ঈশা হা করে দাঁড়িয়ে আছে। কি বললো এসব? আমার সাথে রাগ কিসের? আর কেনই বা অপমান করেছেন উনি? এই অফিসে চাকরি করি প্রায় 1 বছর হবে। কখনো কেউ অয়ন চৌধুরীকে নিয়ে বাজে মন্তব্য করেনি। সিনিয়র জুনিয়র সবাই অয়নকে শ্রদ্ধা করে, কিন্তু উনি আমার সাথে কেন বাজে ব্যবহার করেন? কি জন্য করেন? লোকটাকে কাছের থেকে যতটা দেখছি তত মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছে এইসব মিথ্যে। উনি অভিনয় করতে আমার সাথে এমন করছে না তো? আচ্ছা, বিনা কারণে কেউ কেনই বা এমন করবে? কেনই বা নিজেকে অন্যের চোখে ছোট প্রমাণ করবেন উনি? নিজেকে ছোট প্রমাণ করে কি বোঝাতে চাচ্ছেন উনি? সত্যি এই লোকটা অদ্ভুত রহস্যজনক একটা লোক। ঈশা এইসব ভাবতেই হঠাৎ করে মনে আসলো তার বাবার কথা। ঈশা দ্রুত হসপিটালের ভেতরে চলে যায়। হসপিটালে আসতে ঈশা দেখতে পেল তার বাবাকে কেবিনে শিফট করা হয়েছে। ঈশা তার বাবার কাছে বসতেই তার বাবা চোখ মেলে বলল, কোথায় ছিলি তুই? সেই যে সকালে গেছিস, এখন আসছিস? আসলে বাবা, আমি অয়ন চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম। ভেবেছি অনুরোধ করে টাকা নিয়ে আসবো, তারপর অপারেশন হবে। কিন্তু উনি তো টাকা দিতে না করে দিয়ে বলল তোমার অপারেশনের ব্যবস্থা করে দিয়েছে। তারপর ওনার সাথেই এলাম। ঈশার বাবা ঈশাকে উদ্দেশ্য করে বেশ হাসি মুখে আমিও ডক্টরকে জিজ্ঞাসা করেছি কে করলো অপারেশন। উনি অয়নের কথা বলেছে। সত্যি বলতে ছেলেটা মানুষ না, একটা আদর্শ মানুষ। আচ্ছা, ওকে যেতে দিলি কেন? নিয়ে আসতি, আমি ওর সাথে কথা বলতাম একটু। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, ওনাকে জোর করে ভেতরে নিয়ে আসার মতো মন মানসিকতা আমার নেই, তাই শুধু বলেছি, তেমন কোনো আগ্রহ প্রকাশ করিনি। বাবা মুখ গোমড়া করে বলল, এ কেমন কথা? ঈশা, যে তোর বাবাকে সাহায্য করেছে, জীবন বাঁচাতে সাহায্য করেছে, তাকে তুই ভেতরে আসতে বললি না কেন? কেন রে মা, কি হয়েছে তোর আর অয়নের সাথে? তেমন কিছু না, বাদ দাও এইসব। কেমন লাগছে এখন সেটা বলো। একটু ভালো লাগছে। শোনো বাবা, একদম আমাকে নিয়ে চিন্তা করবে না। আমি তোমার পাশে আছি। ঈশা থাকতে তোমার কোনো কিছু হবে না। সপ্তাহখানেক পর তোমাকে রিলিজ করা হবে। এখন রেস্ট নাও। ঈশা তার বাবাকে ঘুম পাড়িয়ে দিল। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন যে কতটা ব্যাকুলতা মনের মধ্যে কাজ করে এটা শুধু তারাই জানে যারা এটা ফেস করে। সকালবেলা অয়ন রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অয়নের মনটা বেশ খারাপ। এত ভালো ভালো টেন্ডার মিস হয়ে যাচ্ছে তার। কি করে মন ভালো রাখবে সে? তার উপর আছে ঈশার বাবার কথা। উনি কেমন আছেন তাও জানা হয়নি তার। অয়ন মনে মনে ভাবলো আজ অফিসে যাওয়ার সময় হাসপাতাল থেকে ঘুরে যাবে। অয়ন গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে। বাইরের আবহাওয়াটা বেশ রোমান্টিক। হালকা বাতাস বয়ে মেঘাচ্ছন্ন আকাশ। ওই আকাশের মতো আমার মনেও দোলা দিচ্ছে কারো ভালোবাসার ইচ্ছে। কেন যেন আকাশের দিকে তাকিয়ে ঈশার চেহারাটা চোখের সামনে দেখতে পাই। আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? মন মিথ্যে বলে না। আজ ওর থেকে ক্ষমা চেয়ে নেব। আর কখনো ওকে কোনো ধরনের বাজে কথা বলবো না। জানি আমার জন্য ওর মনের প্রতিক্রিয়া কি হবে, তবুও ক্ষমা চেয়ে নেব। অয়ন হাসপাতালে আসার সময় একটা ফুলের তোড়া উপহার দেওয়ার জন্য নিল। সব নারীরাই ফুল পছন্দ করে। অয়ন ভাবছে এই ফুল দিয়েই ঈশার কাছে ক্ষমা চেয়ে নেবে। হসপিটালের সামনে এসে অয়নের গাড়ি থামলো।
অয়ন গাড়ি থেকে নেমে ফুলের তোড়া হাতে নিয়ে হাসপাতালের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে অয়নের চোখে পড়ে রিহানকে। রিহান শক্ত করে জড়িয়ে ধরে আছে একটা মেয়েকে। এই দৃশ্য দেখে অয়ন 1 মিনিটের জন্য থমকে দাঁড়ায়। চোখের ওপরে থাকা ব্ল্যাক কালারের সানগ্লাসটা নামিয়ে ভালো করে পরখ করে দেখতে লাগলো অয়ন। হ্যাঁ, এটা ঈশা। অয়ন দূর থেকে দেখতে পেল ঈশা আর রিহানের জড়িয়ে ধরা দৃশ্য। অয়ন কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে আচমকায় অয়ন তার হাতে থাকা ফুলের তোড়াটা হাত থেকে মাটিতে ফেলে দিল। সানগ্লাসটা চোখের ওপর দিয়ে হনহন করে চলে যাচ্ছে নিজের গাড়ির দিকে। গাড়িতে বসে অয়ন বেরিয়ে যায় হসপিটাল থেকে। অয়ন গাড়ি ড্রাইভ করতে করতে ভাবছে, কতটা বাজে চরিত্রের হলে রাস্তাঘাটে জড়িয়ে ধরে নাটক জমাতে পারে। ছি ছি ছি, একটু লজ্জাও করে না যে আমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। একটু তো নিজেকে সংযত করি। ধুর, আমিও কী সব ভাবছি। ওর মতো মেয়ের থেকে এর বেশি কী আশা করা যায়। অফিসের সামনে গাড়ি পার্ক করে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে আসে। নিজের কেবিনে বসে গরম কফিতে চুমুক দিতে দিতে ফাইল চেক করছে অয়ন। হঠাৎ করে অয়নের কেবিনে ঢুকলো রিয়াদ। রিয়াদ হলো অয়নের বন্ধু। রিয়াদ এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, তুই তো পুরাই হ্যান্ডসাম লাগছিস। রিয়াদের কথায় অয়ন ফাইলের ভেতর থেকে মুখটা তুলে রিয়াদের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এত বছর তাদের মাঝে কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না। একটা মেয়েলি ব্যাপারে তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়। হঠাৎ রিয়াদের উপস্থিতি অয়নকে ভাবাতে বাধ্য করলো। অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল, রিয়া, তুই হঠাৎ এখানে কেন? রিয়াদ আলতো হেসে বলল, কেন, বন্ধুর কাছে কি আসা বারণ? আরে না, তেমন কিছু না। হঠাৎ করে তুই অফিসে এলি তাই একটু অবাক হলাম, এই আর কি। সব কিছু হঠাৎ করে জীবনে চলে আসে আর অবাক করে দেয়। এতটাই অবাক করে যে মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক অবধি করে ফেলে। রিয়াদের কথার মানে অয়ন বুঝতে পারল না। অয়ন একটু অবাক হয়ে বলল, মানে? রিয়াদ হেসে উড়িয়ে দিয়ে বলতে লাগলো, আরে ভাই, মজা করছিলাম আমি। ও। রিয়াদ অয়নের সাথে কথা বলতে লাগলো। অয়ন আর রিয়াদের কথা বলার মাঝে ঈশা কেবিনে চলে আসে। ঈশা কেবিনে আসতেই বলতে লাগলো, আসবো স্যার? ইয়া কামিং। ঈশা কেবিনে ঢুকতেই রিয়াদ পা থেকে মাথা পর্যন্ত একবার মেপে নেয় ঈশাকে। প্রথম দৃষ্টিতে রিয়াদের নজর কাড়ে ঈশা। ঈশার দিকে এমনভাবে তাকিয়ে আছে রিয়াদ, মনে হচ্ছে জীবনে কখনো মেয়ে মানুষ দেখেনি সে। অয়ন এই বিষয়টা নোটিশ করলেও কিছু বলতে পারছে না। ঈশাও আর চোখে রিয়াদের দিকে বারবার তাকাচ্ছে। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, কি চাই? স্যার, প্রজেক্টের ফাইল নিতে এসেছি। এই নিন। ঈশাকে ফাইল দিতেই ঈশা দ্রুত কেবিন থেকে চলে যায়। রিয়াদ ঈশার চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অয়ন রিয়াদের এমন স্বাভাবিক ব্যবহারে কিছুটা বিব্রত হলো। ঈশা চলে যেতেই রিয়াদ অয়নকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, মেয়েটাকে? আমাদের স্টাফ। কেন? না, এমনি। এত হট একটা মেয়ে রেখেছিস অফিসে। উফ, মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। দোস্ত, ওকে আমার চাই, ব্যবস্থা করে দে। রিয়াদের কথাটা শুনে অয়নের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে। অয়ন মাথাটা নিচু করে শুনছে রিয়াদের কথা। এতটা নিচু মানসিকতার রিয়াদ ভাবতেই অবাক হচ্ছে অয়ন। অয়ন মুখটা তুলতেই ধুম করে রিয়াদের শার্টের কলার চেপে ধরে সজোরে। অয়নের চোখের দিকে তাকিয়ে রিয়াদ বেশ অবাক হয়ে যায়। অয়ন রিয়াদের শার্টের কলার চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলছে, এই রাস্কেল, তোর সাহস হয় কি করে ঈশাকে নিয়ে বাজে মন্তব্য করার? অয়নের দিকে তাকিয়ে রিয়াদ কাঁপা কাঁপা গলায় বলল, অয়ন, এত ছোট্ট একটা বিষয় নিয়ে তুই এতটা রেট কেন করছিস? রিয়াদের কথা শুনে অয়নের রাগ চরম পর্যায়ে চলে যায়। অয়ন দাঁতে দাঁত চেপে রিয়াদকে বলতে লাগলো, এটা তোর কাছে সাধারণ বিষয় মনে হয়েছে? আর ইউ ম্যাড? একটা মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করাটা সাধারণ বিষয়? আজ তোর বোনকে নিয়ে যদি কেউ এমন মন্তব্য করতো তখন কেমন লাগতো তোর? আজ যদি তোর স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা হতো তখন কেমন লাগতো তোর? রিয়াদ অয়নের হাত ধরে মিনতি সুরে বলতে লাগলো, অয়ন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। আর কখনো এমন বাজে মন্তব্য করব না আমি। অয়ন নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে বলল, বন্ধু বলে আজ তোকে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে এতক্ষণ সময় দিতাম না আমি। কথাটা শেষ করতে রিয়াদের কলারটা ছেড়ে দেয় অয়ন। রিয়াদ অয়নের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ঈশাকে নিয়ে কুমন্তব্য করায় অয়ন এতটা রিয়াক্ট করলো কেন। তবে কি ঈশার সাথে অয়নের কোনো সম্পর্ক আছে? জানতেই হবে আমায়। অয়ন শান্ত হয়ে রিয়াদের দিকে তাকায়। আজ তো রিয়াদের বার্থডে। অয়ন রিয়াদকে উদ্দেশ্য করে বলে, সরি দোস্ত, আমি রাগের মাথায় তোর কলার ধরে ফেলেছি। সরি। হ্যাঁ, কিছু মনে করিস না প্লিজ। রিয়াদ মৃদু হেসে বলল, ঠিক আছে, তুই তো আমার বন্ধু, আমিও সব মনে করি না। আর আমার ভুল হয়েছে, সো সেটা শুধরে দেওয়া তোর দায়িত্ব। আজ তোর বার্থডে উপলক্ষে একটা ট্রিট তো দিতেই হবে তোকে।
ট্রিট দিব। আচ্ছা ঠিক আছে, ডান। সন্ধ্যায় গ্রিন প্যালেসে দেখা হবে। ওকে ঠিক আছে। শুধুমাত্র তুই একা না, তোর অফিসের সকল স্টাফও সাথে নিয়ে আসবি। হুম, তুই সবাইকে বলে দে। ঠিক আছে। রিয়াদ কেবিন থেকে বেরিয়ে যায় আর সকল স্টাফকে উদ্দেশ্য করে তার বার্থডে উপলক্ষে ট্রিট দেয় ও গ্রিন প্যালেসে আসার জন্য আমন্ত্রণ জানায়। অতঃপর রিয়াদ অয়নকে উদ্দেশ্য করে বলে, তাহলে এখন আমি আসছি, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। অয়নের থেকে বিদায় নিয়ে রিয়াদ অফিস থেকে চলে যায়। রিয়াদ চলে যেতেই অয়ন নিজের কেবিনে চলে যায়। কেবিনে এসে মন খারাপ করে বসে আছে অয়ন। সকালের দৃশ্যটা চোখের সামনে ভাসছে তার। অয়ন ঈশার ফাইলটা হাতে নিয়ে ঈশাকে কল করলো। ঈশার বিলম্ব না করে অয়নের কেবিনে চলে আসে। অয়নের কেবিনে এসে ঈশা বলতে লাগলো, আসতে পারি? অয়ন ফাইলের ভেতর থেকে মুখটা তুলে ঈশার দিকে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশা কেবিনে ঢুকতেই অয়ন চেয়ারে হেলান দিয়ে বলতে লাগলো, আমাকে কি বস মনে হয় না আপনার? কথাটা শুনতেই ঈশা একটু অবাক হয়ে যায়। অয়ন ঈশাকে আবারও বলতে লাগলো, ভদ্রতা কি এখন আবার শেখাতে হবে? কিভাবে অনুমতি নিতে হয় তাও জানেন না দেখছি। জানবেন কি করে? সঙ্গদোষ বলতে একটা কথা আছে না? রিহান যেমন আপনিও তো তেমনই হবেন, এটা নতুন কি? অয়নের কথা শুনে ঈশার মাথার গরম হয়ে যায়। ঈশা রাগী কণ্ঠে বলল অয়নকে, সরি, ভুল করে স্যার বলিনি। তাই বলে এত কথা শোনার কি হলো? আর রিহানের মতো আমি কেন হব? ওর সাথে আমার কি সম্পর্ক আছে যে বারবার আপনি ওকে নিয়ে আমাকে কথা শোনান? কোনো সম্পর্ক নেই তাই না? হ্যাঁ, কোনো সম্পর্ক নেই আমাদের। ঈশার কথাটা শেষ হতেই অয়ন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ঈশার চোখের দিকে তাকিয়ে তার দিকে অগ্রসর হলো। ঈশা একটু ভয় পেয়ে যায়। আসলে অয়নের রাগী ব্যবহার ভয়ঙ্কর হয়। ঈশা কাঁপা কাঁপা গলায় বলছে, স্যার, সত্যি বলছি, এমন করে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার ভালো লাগে না। অয়ন ঈশার সামনে দাঁড়িয়ে ঈশার বাহুজোড়া চেপে ধরে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে মিথ্যা বলতে তোর খারাপ লাগে না? আমার কাছে আসতে খারাপ লাগে? ওই রিহানের কাছে যেতে বড্ড ভালো লাগে তোর, তাই তো? ঈশা চুপ মেরে অয়নের কথা শুনতে লাগলো। নিজেই বুঝতে পারছে না অয়ন এতটা রিয়াক্ট কেন করছে। ঈশাকে নিশ্চুপ দেখে অয়ন আবারও বলতে লাগলো, তোর মতো খারাপ মেয়ে আমি আমার লাইফে আর দুটো দেখি নাই। বাবা হাসপাতালে ভর্তি আর তুই অন্য পুরুষের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রোমান্স করছিস। ছি ছি ছি। আবার এই মুখে বলিস বাবার জন্য তুই সব করতে পারিস, তাই না? বাজে রাস্তার মেয়ে কোথাকার। অয়নের কথা শুনে ঈশার মাথায় রক্ত উঠে যায়। আবারও বিনা কারণে অয়ন তার চরিত্রের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। ঈশা এক ঝটকে নিজেকে অয়নের থেকে ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে বলল, সবাইকে আপনার মতো নাকি নাকি সবাইকে নিজের মতো করে ভাবেন? আমি অন্য পুরুষের সাথে রোম্যান্স করি মানে কি? আমি কার সাথে রোম্যান্স করেছি? যা মাইন্ডে আসে তাই বলেন। এতদিন ভাবতাম আপনার ফুল ফ্যামিলি এমন, এখন দেখছি না, তাদের ভুল নেই। ছেলেকে বেশি মাথায় তুললে বিগড়ে তো যাবেই। আপনি হলেন তার উদাহরণ। অয়ন নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলো না, বরং ঈশার উদ্দেশ্যে কর্কশ গলায় বলল, আমি যেমনই হয়ে থাকি না কেন সেটা আমার ব্যাপার। আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন, রিহানের সাথে সকালে আপনি ছিলেন না? কেন আপনাকে কৈফিয়ত দিতে যাব আমি, মিস্টার অয়ন চৌধুরী? আমি কার সাথে দেখা করব, কাকে জড়িয়ে ধরবো, কাকে চুমু খাবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বাধ্য নই কাউকে কৈফিয়ত দিতে। আর এটা আপনার অফিসিয়াল ম্যাটার না, মাইন্ড ইট। অয়ন ঈশার দিকে একটু এগিয়ে এসে আবারও ঈশার বাহুজোড়া চেপে ধরে। ঈশা চরম বিরক্তি নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, ছাড়ুন আমায়, লাগছে আমার। লাগুক। রিহানকে তুই ভালোবাসিস, এটা কি মিথ্যা? না, একদম সত্যি। ওকে আমি ভালোবাসি আর ওকে জড়িয়ে ধরেছি রাস্তায়। কোনো সমস্যা আপনার? ঈশার কথাটা অয়নের বুকে এসে আঘাত করে। অয়ন কিছু সময় ঈশার দিকে তাকিয়ে থেকে ঈশাকে ছেড়ে দেয়। অয়নের চোখ জোড়া লাল হয়ে আছে। ঈশাও সেম অবস্থা। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, গেট লস্ট। বেরিয়ে যান এখান থেকে, রাইট নাও। হুম। ঈশা চোখ মুছে বেরিয়ে যায় অয়নের কেবিন থেকে। ঈশা চলে যেতেই অয়ন সজোরে টেবিলে আঘাত করে। অতিরিক্ত রাগ উঠলে অয়ন এমনটা করে থাকে। অয়ন টেবিলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগলো, তোর সাথে ভালো ব্যবহার করা বারণ, আর ভালোবাসার যোগ্য তুই না। সন্ধ্যা থেকে মন খারাপ থাকা সত্ত্বেও গ্রিন প্যালেসে যেতে হবে। অয়ন অফিসে বসে বসে ভাবছে কি করা যায়। না গেলেও তো রিয়াদ মন খারাপ করবে। আচ্ছা, আমার মন কেন খারাপ? দুনিয়া থেকে মেয়ের অভাব পড়েছে নাকি যে ঈশাকে ছাড়া চলবে না আমার? ওর থেকেও ভালো কাউকে পাবো আমি। যত সব বাজে কথা ভেবে মন খারাপ করছি আমি। অয়ন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। কি করবে? এই দুনিয়াতে মেয়ের অভাব না থাকলেও ভালোবাসার যে বড্ড অভাব, সেটা অয়ন খুব ভালো জানে। কিন্তু এ কেমন ভালোবাসা? সে তো আমায় ভালোবাসে না।
আমি একতরফা ভালোবাসি, আর ভালোবাসি কি না তাও জানি না। শুধু ওকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? জানা নেই। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেললো। কিছু সময় একা একা পাগলের মতো হাসতে লাগলো। হাসলে নাকি মন ভালো হয়। হঠাৎ অয়নের রুমে আগমন ঘটল রনির। রনি গোমস হলো অয়নের সেক্রেটারি। রনি এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, গাড়ি রেডি, বাইরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অয়ন রনির দিকে তাকিয়ে বলল, যাও, আমি আসছি। ওকে বস। রনি চলে গেল। অয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। চেয়ারের ওপর থেকে ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। কেবিন থেকে বেরোতেই অয়ন দেখতে পেল ঈশাও দাঁড়িয়ে আছে। তবে রিহানকে কোথাও দেখা গেল না। রিহানের অনুপস্থিতি অয়নকে একটু অবাক করলো। অয়ন সেটা নিয়ে বেশি মাতামাতি না করে গাড়িতে গিয়ে বসে। আজ ড্রাইভার গাড়ি ড্রাইভ করবে। অয়ন পেছনের সিটে বসে আছে। কিছু সময় বসে থাকার পর অয়ন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি স্টার্ট করছো না কেন? ড্রাইভার একটু ভয়ের কণ্ঠে বলল, স্যার, আসলে একটু সমস্যা হয়েছে। আপনাদের গাড়িটা আসে নাই, সেই জন্য একটু সমস্যা। কেমন সমস্যা? মানে স্যার, ঈশা ম্যাম সহ আরও দুজন যাওয়া হচ্ছে না আপনাদের সাথে। গাড়িতে জায়গা নাই। ও স্যার, এখন কি করব? কি করবে? গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসবে? তোমাকে যখন গাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে আর তুমি সেটা করতে পারোনি, তাই এটা তোমার শাস্তি। ওকে স্যার। অয়ন নিজে ড্রাইভ করবে ভেবে গাড়ি থেকে বের হয়। ঈশা এখন নিজে থেকেই অয়নের পাশের সিটে বসে আছে। অয়ন ঈশার দিকে তাচ্ছিল্যকর হাসি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। গ্রিন প্যালেসে এসে অয়ন সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়। অতঃপর গাড়ি পার্ক করে এসে পার্টিতে অ্যাটেন্ড করে। পার্টিতে আসতেই অয়ন বেশ অবাক হয়ে যায়। অয়ন দেখতে পায় ঈশা সবার আড়ালে বসে ফোন হাতে কাউকে কল করছে। ঈশাকে দেখে বেশ চিন্তিত দেখাচ্ছে। কাকে কল করছে ঈশা? রিয়ানকে নাকি অন্য কাউকে? অয়ন ঈশার দিকে একটু এগোতেই রিয়াদ এসে অয়নকে জড়িয়ে ধরে। রিয়াদ অয়নকে জড়িয়ে ধরে বলছে, দোস্ত, তুই এসেছিস? আমি ভেবেছি আসবি না। অয়ন রিয়াদের কথায় একটু অবাক হয়ে যায়। অয়নের যতদূর মনে আছে, অয়ন তো রিয়াদকে বলেনি যে সে আসবে না, বরং বলেছে যে সবাইকে নিয়ে আসবে। অয়ন রিয়াদকে প্রশ্ন করে বসলো, মানে আমি কেন আসবো না? রিয়াদ একটু হতাশার কণ্ঠে বলল, ভুলে গেলি এমন একটা পার্টিতে আমাদের দুজনের মাঝে কি হয়েছিল? অয়ন রিয়াদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, ওইসব কথা থাক না, আমি চাই না ওইসব কথা ভাবতে বা মনে করতে। আচ্ছা, এখানে গিয়ে বস। আচ্ছা ঠিক আছে। অয়ন রিয়াদের কাছ থেকে চলে যায়। রিয়াদের কথাই আবারও মনে পড়ে যায় অয়নের পেছনে ফেলে আসা কিছু অতীতের কথা। অয়ন সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে। মানুষ কতটা স্বার্থপর হতে পারে, তাই না? একটা সময় যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, তাকে সময় ও সুযোগ বুঝে ঠিক ছেড়ে দিয়ে অন্য কাউকে আপন করে নেয়। আচ্ছা, তবে কি এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা কি প্রয়োজন শেষে তাকে দূরে ঠেলে দেওয়াতে সীমাবদ্ধ? প্রয়োজন, হ্যাঁ, এই শহরের মানুষগুলো প্রয়োজনের কাছে আসে। যখন আর প্রয়োজন পড়ে না, তখন আর কাছে রেখে লাভ কি? তবে কিছু মানুষ বোকা হয়, হ্যাঁ, ভীষণ বোকা। তারা সত্যি মানতে চায় না, ভাবে সেও তাকে তার মতো ভালোবাসে। ওই বোকা মানুষগুলো দিন শেষে কষ্ট পায়। একটা সময় ওই মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি শেষ হয়ে গেলেও তারা আর তা ভেবে কষ্ট পায় না। তারা তখন বুঝতে শিখে যায় যে বাস্তবতা বড্ড কঠিন। তারা আর সেই প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষের কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না, দূরত্ব বজায় রাখতে শিখে যায় তারা। অয়ন অতীতের কথাগুলো ভাবছে আর মনে। অয়নের ভাবনার অবসান ঘটায় ঈশা। ঈশা এসে অয়নের পাশে বসে অয়নের দিকে একটা হেলে তার চোখ বরাবর তাকিয়ে থাকে। অয়ন বিষয়টা বুঝতে পেরে একটু রাগী কণ্ঠে বলে ওঠে, এইসব কি হচ্ছে? এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি রিহান না, অয়ন। ঈশা সোজা হয়ে বসে একটু শান্ত গলায় বলল, হ্যাঁ, আমিও তাই ভাবছি, আপনি রিয়ান না। কারণ রিয়ানা আপনার মতো এক দৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু ভাবে না। তা কি ভাবছেন স্যার? ম্যামের কথা কি বড্ড মনে পড়ছে নাকি? ঈশার কথা শুনে অয়ন রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে ওঠে অয়ন, হোয়াট? ম্যামকে? আমি কারো কথা কেন ভাবতে যাব? না মানে এই যে সামনে এতগুলো বিয়ারের গ্লাস দেখে আপনার ম্যামের কথা মনে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। সমস্যা কি আপনার? মানে কথা বলার কোনো রিজন না পেয়ে এইসব উল্টাপাল্টা কথা বলছেন? ভুলে যাবেন না আমি আপনার বস, মাইন্ড ইট। আর আপনার মতো একটা বেয়াদব মেয়ের সাথে কথা বলতে আমার লজ্জা লাগে, যত সব। অয়নের কথা শুনে ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। এই লোকটা এমন কেন করে আমার সাথে? সবসময় আমাকে নিয়ে বাজে কথা বলা ছাড়া কি আর কোনো কাজ খুঁজে পায় না উনি?
মানে এই দুনিয়াতে তো আরও অনেক মানুষ আছে, তাদেরকে নিয়ে বল। আমাকে কেন উল্টোপাল্টা বলে আমার মেজাজ খারাপ করে দিস? বদমাইশের হেড অফিস একটা, ফিসফিস করে বলল ঈশা। অয়ন ঈশার কোনো কথার পাত্তা দিল না। রিয়াদ অয়ন আর ঈশার দিকে এগিয়ে আসছে। অয়ন ব্রেজারটা ঠিক করে নিল। রিয়াদ এসে অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তোমরা বসে আছো কেন? ড্রিঙ্ক নিও, আজ তোমাদের এনজয় করার দিন। এই অয়ন, তুই নিচ্ছিস না কেন? অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি এইসব নেই না, অনেক আগে ছেড়ে দিয়েছে এইসব। ও আচ্ছা, ঈশা আপনি নিন, ভালো লাগবে আপনার। রিয়াদের কথা শেষ হতেই অয়ন অগ্নি দৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ বিষয়টা বুঝতে পেরে একটু হেসে বলল, আচ্ছা, তোমাদের জন্য সফট ড্রিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। কথাটা শেষ করতেই রিয়াদ চলে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ড্রিঙ্ক করতেন আগে, এখন কেন করেন না? আচ্ছা ওই ড্রিঙ্ক করলে কেমন ফিল হয়? আমার না খুব ইচ্ছে করে খেতে। আপনি তো নিয়েছেন আগে, বলবেন প্লিজ কেমন খেতে হয়? অয়ন চরম বিরক্তি নিয়ে ঈশাকে বলল, একদম জঘন্য। তারপরেও যদি টেস্ট করতে ইচ্ছে হয় তাহলে রিহানকে সাথে নিয়ে যত ইচ্ছে টেস্ট করুন, তারপর বুঝে নিন ফিল কেমন হয়। এই সব সময় তারা তারা কথা আমার ভালো লাগে না। আপনি বাজে ছেলে বলে জিজ্ঞাসা করেছি, আর আমার ইচ্ছে ছিল টেস্ট করার, কিন্তু আপনি যেটা খেয়েছেন তা তো আমি মরে গেলেও খাবো না, কারণ আমি চাই না আপনার মতো বাজে হয়ে যেতে। ঈশার কথা শুনে অয়ন তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিরক্তিকর অফিস হলে মুখে লাগাম টেনে ধরতাম, কিন্তু এখানে কিছু বলা যাবে না। অয়ন দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে ঈশার অপমান। অয়নের রাগ দেখে ঈশা হাসছে। রিয়াদ ভাইয়া, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখানে কি চার্জ দেওয়া যাবে? ঈশা রিয়াদকে উদ্দেশ্য করে বলল কথাটা। রিয়াদ একটু হেসে বলল, কেন, চার্জার আনেননি বুঝি? না আসলে হুট করেই ফোনটা ডেট হয়ে গেছে, বাবার সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ফোনটা আমাকে দিন, আমি চার্জ দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, এই নিন, অনেক ধন্যবাদ আপনাকে। রিয়াদ একটু রহস্যজনক হাসি দিয়ে বলল, শুধুমাত্র ধন্যবাদ? আমার তো ধন্যবাদে চলবে না, আমার একটু সাহায্য লাগবে। ঈশা একটু অবাক হয়ে যায় রিয়াদের কথায়। ঈশা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো রিয়াদকে, কি সাহায্য ভাইয়া, বলুন। আসলে ঈশা, এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কেক আসার কথা, এখনও আসছে না, আর আমিও যেতে পারছি না। তুমি কি একটু দেখবে? আমি দেখবো? না থাক, তবে আসলে যদি সম্ভব হয় তবে সাথে অন্য কাউকে নিয়ে যেতে, যদি, তবে খুব সাহায্য হতো আমার। কিন্তু ভাইয়া। আচ্ছা থাক, তবে আমি দেখছি কি করা যায়। রিয়াদ মন খারাপ করে ফেলে ঈশার না যাওয়ার কথা শুনে। ঈশা সেটা বুঝতে পেরে মৃদু হেসে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, মন খারাপ করছেন কেন? আমি দেখছি কি কেকটা এখনো আসছে না কেন। সত্যি অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আসছি এখন। ঈশা কিছু না ভেবেই কেক আনতে চলে যায়। সাথে কাউকেই নিল না সে। আসলে কি করে নেবে? সবাই তো সবার মতো ব্যস্ত। তার সাথে যাওয়ার সময় কি কারো হাতে আছে? অয়ন বসে বসে সবার সাথে কথা বলছে। ওয়েটার সফট ড্রিঙ্ক নিয়ে চলে আসে। সবাই সফট ড্রিঙ্ক নিয়ে নিল। অয়নও নিজেরটা নিল। ঈশাকে কোথাও দেখতে পেল না অয়ন। সবাই ড্রিঙ্ক নিচ্ছে আর কথা বলছে। অয়ন কিছু সময় ওদের সাথে কথা বলে উঠে যায়। ঈশাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? সবাই এখানে, কিন্তু ঈশা কোথায়? অয়ন পকেট থেকে ফোনটা বের করে ঈশার নাম্বারে ডায়াল করলো। ফোনটা সুইচ অফ আসছে। অয়নের মনে একটা ভয় কাজ করছে, সেই আগের মতো কোনো কিছু যেন না হয়। অয়ন তার অফিসে কিছু মেয়ে স্টাফকে জিজ্ঞাসা করলো ঈশাকে দেখেছে কিনা। তারা সরাসরি না করে দেয়। অয়নের ভয় এবার সত্যি সত্যি ভাবাচ্ছে তাকে। ঈশা ঠিক আছে তো? অয়ন গ্রিন প্যালেসের সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু ঈশাকে কোথাও পেল না। অয়ন পার্টিতে ফিরে এলো। পার্টিতে এসে অয়ন দেখতে পেল রিয়াদকে। অয়ন রিয়াদকে ভীষণ কর্কশ গলায় জিজ্ঞেস করলো, ঈশা কোথায়? রিয়াদ কিছু বলার আগে অয়ন রিয়াদের মুখের কাছে মুখ নিয়ে রাগে ফিসফিসিয়ে বলতে লাগলো, যদি ঈশাকে খুঁজে না পাই আর ঈশার কিছু হলে, এইবার আর তোর অপরাধের কোনো ক্ষমা আমি করতে পারবো না রিয়াদ। কথাটা শেষ করতে রিয়াদ অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অয়ন গ্রিন প্যালেসের থেকে বেরিয়ে যায়। গ্রিন প্যালেসের সামনে আড্ডা দেওয়া কিছু লোককে ঈশার ছবি দেখে জিজ্ঞাসা করে তারা ঈশাকে দেখেছে কিনা, কিন্তু হতাশাজনক উত্তর আসে। সবাই না বলে দেয়। অয়নের প্রতিটা মুহূর্ত এখন বেশ যন্ত্রণা ও চিন্তার মধ্যে কাটছে। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে যেন। অয়ন বুঝতে পারছে না কি করবে সে, বা কি করা উচিত এই মুহূর্তে। পাগলের মতো এদিক ওদিক খুঁজে চলেছে ঈশাকে। হঠাৎ করে অয়নের চোখে পড়লো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছে হয়তো। অয়ন তাদের দিকে দৌড়ে ছুটে যায়।
হ্যালো মিস, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? অয়নের কান্না ভেজা বিচলিত কণ্ঠ এক সেকেন্ড উপস্থিত দুজনের মন গলিয়ে দিল। মেয়েটি অয়নকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই, বলুন কি সাহায্য করতে হবে। অয়ন ফোনটা তাদের দিকে এগিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল। এই মেয়েটিকে দেখেছেন এখানে? মেয়েটি হাত দিয়ে ইশারা করে বলল, হ্যাঁ, এই মেয়েটিকে দেখেছি কিছুক্ষণ আগে, ওই দিকে গেছেন উনি। অয়ন মেয়েটির ইশারা করা জায়গার দিকে তাকিয়ে দেখে একটা রেস্টুরেন্টে অয়নের চোখ জোড়ায় স্পষ্ট আনন্দ উকি দিচ্ছে। অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল। অয়নের ছলছল চোখে আনন্দের আবেশ দেখে তারা দুজন খুব না হলেও একটু খুশি হয়েছে। অয়ন ধন্যবাদ দিয়ে দৌড়ে ছুটে যায় রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের ভেতর যেতে অয়ন দেখতে পায় ঈশা কেক হাতে বসে আছে। কিছু ছেলে ঈশাকে উদ্দেশ্য করে কিছু বলছে হয়তো। ঈশা হাস্যজ্জ্বল মুখে তার উত্তর দিচ্ছে। অয়ন তীব্র প্রতীক্ষার একটা দীর্ঘশ্বাস ফেলল। সব কিছু ঠিক আছে। অয়ন রেস্টুরেন্টের ভেতরে চলে আসে। ধীরে ধীরে এগোচ্ছে ঈশার দিকে অয়ন। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। মনে হচ্ছে চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। ঈশা কথা বলার মাঝে অয়নকে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে অয়ন চৌধুরী এখানে কেন এলো ভাবছে ঈশা। ঈশা অয়নকে এগিয়ে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়ন যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বেশ উপলব্ধি করতে পারছে ঈশা। ঈশা চুপ করে দাঁড়িয়ে আছে। অয়নের চোখ জোড়া আজ ভীষণ অদ্ভুত লাগছে তার। এমন তো কখনো তার চোখ জোড়া হয়নি। অয়ন ঈশার কাছে আসতেই থমকে দাঁড়ায়। ঈশা কিছু বলতে যাবে অয়নকে, এমন মুহূর্তে অয়ন ঈশাকে সহ সবাইকে অবাক করে দিয়ে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঈশা জাস্ট থ হয়ে দাঁড়িয়ে আছে। এ কি অদ্ভুত অনুভূতি! অয়নের স্পর্শে এমন কেন হচ্ছে আমার? কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য এমন হচ্ছে? কোনোটাই বোধগম্য হচ্ছে না তার। অয়ন চুপ করে আছে। অয়নের এমন অদ্ভুত ব্যবহার ঈশাকে ভাবিয়ে তুলেছে। অয়ন কি নেশা করে এমন করছে? অয়ন আসার পর এই লোকগুলো চুপসে গেল কেন? তার মানে কি অয়ন আমাকে এখানে এই জন্য কি রিয়াদকে দিয়ে অয়ন আমাকে সবার সে থেকে দূরে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে? অয়ন কি তার সেই জঘন্য ইচ্ছে পূরণ করতে এসব করছে? কথাটা ভাবতে ঈশার মনটা কেঁপে উঠল। ছি, শেষে কিনা এতটা নিচে নেমে গেল অয়ন। ঈশা তীব্র ঘৃণা নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি করছেন অয়ন চৌধুরী? ছাড়ুন আমাকে। ঈশার কথার বিপরীতে অয়ন নিশ্চুপ হয়ে আছে। ঈশাকে আরো শক্ত করে জাপটে জড়িয়ে ধরল অয়ন। ঈশা চরম বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলে উঠল, ছাড়ুন বলছি। আমাকে এমন করে জড়িয়ে ধরে আছেন কেন? একা কোনো মেয়েকে পেলেই নিজেকে সামলাতে পারেন না? মনের মধ্যে সেই নোংরা ইচ্ছে জেগে ওঠে। ছাড়ুন বলছি। কথাটা অয়নের কানে আসতেই হাত জোড়া আলগা হয়ে যায়। সত্যি তো, কেন ওকে জড়িয়ে ধরলাম আমি? ঈশার মুখের বলা কথাটা বুকে এসে সজোরে আঘাত করলো অয়নের। ঈশা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে, আমাকে সবার সামনে জড়িয়ে ধরার সাহস হয় কী করে? আপনি মেয়ে দেখলেই সুযোগ খোঁজেন কেন? আপনারও তো বোন আছে, স্ত্রী হবে। তাদেরকে যদি কেউ এমন করে জড়িয়ে ধরে, তাদেরকে বাজে মন্তব্য করে, তখন আপনার কেমন লাগবে? একটু কষ্ট হবে আপনার বুকে? হবে না, কারণ আপনি মানুষ না, আপনি একটা নর্দমার কীট যাকে মানুষের সাথে তুলনা করা যায় না। অয়ন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের উপর বড্ড হাসি আছে তার। এতটাই ছোট সে হয়েছে যে মানুষ নয়, এখন একটা কীটের সঙ্গে তুলনা করা হয় তাকে। ঈশা এদিক ওদিক তাকিয়ে দেখে কয়েকজন ছেলে ছাড়া কেউই নেই আশেপাশে। ঈশা মাথাটা নিচু করে বেরিয়ে যায়। ঈশা সামনে থেকে চলে যাওয়ার পরও অয়ন মাথাটা আর তুলতে সাহস পায়নি। রক্তবর্ণ ধারণ করা চোখ জোড়া দিয়ে কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে পড়ছে। রেস্টুরেন্টের সবাই তার দিকে তাকিয়ে আছে। ওদের ওই তাচ্ছিল্যকর হাসি অয়নকে উপহাস করছে। অয়ন মাথাটা তুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কিছু, এমন কিছু যা মনটাকে হালকা করতে পারে, ভুলিয়ে দিতে পারে ঈশার করা অপমান, ভুলিয়ে দিতে পারে ঈশা নামক একটা নাম। কিন্তু আজ মনে হচ্ছে কপাল সত্যি সত্যি খারাপ। তেমন কিছুই এখানে নেই। উজ্জ্বল বর্ণের চেহারাটা রক্তবর্ণ ধারণ করে আছে। অয়ন চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। চলে আসে গ্রিন প্যালেসে। গ্রিন প্যালেসে আসতেই অয়ন দেখতে পেল সবাই তার জন্য অপেক্ষা করছে। ফারজানা অয়নকে দেখতে পেয়ে ছুটে চলে আসে তার দিকে। অয়নের কাছে আসতেই ফারজানা বলে উঠল, এই অয়ন, কোথায় ছিলি এতক্ষণ? জানিস আমরা তোকে সব জায়গায় খুঁজেছি। এইভাবে চলে যাস কেন? তোর জন্য এখনো রিয়াদ কেক কাটেনি। অয়ন বেসুরো কণ্ঠে ফারজানাকে বলল, আমি আছি, তোরা শুরু কর। অয়নের কথা শেষ হতে রিয়াদ চিৎকার করে বলে উঠল, এই অয়ন, তোর গালে এটা কিসের দাগ? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। ইসি রে, কতটা ফুলে গেছে। রিয়াদের কথাতে সবার দৃষ্টি একসাথে অয়নের দিকে পড়ল। অয়ন বেশ বিব্রত হয়ে যায়। কি বলবে এখন? সবাই তো এখন একসাথে কারণটা জানতে চাইবে। কি উত্তর দেব আমি? আপন মনে ভাবছে অয়ন। অয়নকে বিব্রত দেখে ফারজানা
সবটা আজ করতে পারলো। ফারজানা পরিস্থিতি বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল। সবাইকে উদ্দেশ্য করে ফারজানা বলতে লাগলো, আরে কেউ থাপ্পড় মারতে যাবে কেন? ইফতি আর অয়ন অনেক ফাজলামো করে। ইফতির উপর রেগে গিয়ে হয়তো চেহারা লাল হয়ে গেছে ওর। আচ্ছা অয়ন, তুই বরং ওপরে যা, মেজাজ গরম আছে তোর। মেজাজ ঠান্ডা হলে নিচে আসিস কেমন? আমরা পার্টি স্টার্ট করি। অয়ন ফারজানার কথার বিপরীতে কোনো জবাব না দিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। সোফায় বসে ড্রিঙ্ক নিচ্ছে অয়ন। এত ড্রিঙ্ক করার পরেও নেশা হচ্ছে না তার। সোফায় একটু হেলে অয়ন চোখ জোড়া বন্ধ করে নেয়। মাথার নিচের অংশের ভেতরে হাত রেখে অয়ন চিন্তা করছে, রিয়ানকে জড়িয়ে ধরার সময় তো ঈশা এমন করেনি। দিব্যি আনন্দের সাথে রিয়ানকে জড়িয়ে ধরেছিল সে, আর আজ আমি ছুতেই এতটা রিয়াক্ট করলো। আমিও যাচ্ছে তাই ভাবছি, রিয়ান ওর ভালোবাসার মানুষ, আর আমি একটা তৃতীয় ব্যক্তি। ওকে ট্রাস্ট তো দূরের কথা, ওকে নিয়ে ভাবাটাও আমার অন্যায়। নিজের থেকে বেশি কাউকে মূল্য দিতে নেই। সে অন্য কারো, এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। অনেকটা ছোট আমি নিজেকে প্রমাণ করেছি, কিন্তু আর না। আজ থেকে নিজের ইচ্ছে মতো করে ভাববো। অধিকার ছাড়া কাউকে নিয়ে ভাবার সময় আমার হাতে নেই। অয়ন বোতলের শেষ প্যাক নিঃশেষ করে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ব্লেজারটা কাঁধের ওপর ফেলে নিচে নেমে আসতে লাগলো। বাড়ি যেতে হবে তাকে। অয়ন ড্রিঙ্ক করার দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখল ঈশা। ঈশা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নামার সময় অয়ন ঈশাকে দেখতে পেয়ে মাথা নিচু করে তাকে এড়িয়ে বেরিয়ে আসে গ্রিন প্যালেস থেকে। পার্টি ওভার, সবাই এখন চলে যাবে। অয়ন গাড়িতে বসে ড্রাইভারকে বাসায় যেতে বলল। ড্রাইভার অয়নের কথা মতো গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায়। অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূর ওই আকাশটার দিকে। আচ্ছা, তার জন্য মনের মধ্যে এমন অদ্ভুত অনুভূতি কেন কাজ করে? তার কিছু হয়ে যাবে? সে কি কোনো বিপদে পড়েছে কিনা তা ভেবে মনের মধ্যে এমন করে ওঠে কেন? আচ্ছা, সে কি আমার চোখের দিকে তাকিয়ে কিছু আজ করতে পারেনি? বুঝতে পারেনি এই মনের ব্যাকুলতা? হয়তো না, কারণ তার মনের মধ্যে অন্য কারো বসবাস। বাসায় ফিরে অয়ন সোজা নিজের রুমে চলে আসে। অতিরিক্ত মদ্যপানের জন্য অয়নের ঘুম পাচ্ছে অনেক। অয়ন ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে একটু লেট করে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় অয়ন। অফিসে আসতেই চমকে যায় সে। অয়ন দেখতে পেল অফিসের সামনে থেকে শুরু হয়ে একদম ভেতর পর্যন্ত বেলুন লাগানো আছে। সব থেকে অবাক করার বিষয় হলো সব কয়েকটি বেলুনের মধ্যে লেখা আছে সরি। অয়ন একটু পরখ করে নিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। কেবিনে আসতে আসতে অয়ন দেখতে পায় পুরো অফিসে একই বেলুন। অয়ন নিজের কেবিনে বসতেই দেখতে পেল টেবিলের ওপর একটা চিরকুট রাখা আছে। অয়ন চিরকুটটা না পড়েই ফেলে দিল। অয়ন ভাবছে অফিসে এমন বেলুন কে লাগিয়েছে। অয়ন চিরকুটটা ফেলে দিতেই দরজার পাশ থেকে মৃদু কণ্ঠ ভেসে আসলো। ঈশা অয়নকে নরম কণ্ঠে বলতে লাগলো, না পড়েই ফেলে দিচ্ছেন? কথাটা অয়নের কানে ভেসে আসতেই অয়ন দরজার দিকে দৃষ্টিপাত করলো। ঈশা দাঁড়িয়ে আছে। অয়ন শব্দ করে হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, কাগজের টুকরো পরে কি হবে? আবর্জনা আমি বরাবর এড়িয়ে চলি, সেটা কোনো কাগজের টুকরোই হোক বা কোনো নিকৃষ্ট চরিত্রের মানুষ। এইসব আমার কাছে আবর্জনা মাত্র। ঈশা অয়নের রাগ ও অভিমান বুঝতে পেরে অয়নের দিকে একটু এগিয়ে আসে। অয়নও নিজের টেবিলের ওপর হেলান দিয়ে বসে। ঈশা অয়নের সামনে দাঁড়িয়ে একদম নরম কণ্ঠ নিয়ে বলে, স্যার, আমি আই এম রিয়েলি সরি। আপনি আমাকে যা ইচ্ছে হয় বলুন, শাস্তি দিন, তবুও আমার উপর রেগে থাকবেন না। আমি কাল যা যা করেছি তা আমার ভুল ছিল। প্লিজ স্যার, ক্ষমা করে দিন। ঈশার কথা শেষ হতেই অয়ন তাচ্ছিল্যকর হেসে উঠল। ঈশা অয়নের এমন হাসির কারণ কিছুটা আঁচ করতে পারছে। অয়ন তাকে অপমান করবে, তবে তা নিয়ে ঈশার মনের মধ্যে কোনো আক্ষেপ নেই। করুক অপমান, তবুও মানুষটার মনটা হালকা হোক। ঈশাকে উদ্দেশ্য করে অয়ন ভীষণ তাচ্ছিল্যতার সঙ্গে বলল, দরদ দেখাতে এসেছেন? ওপস, সরি, দরদ না। আপনি তো এখন নিজে থেকে আমার কাছে এসেছেন, নিশ্চয়ই কোনো নতুন নাটক দেখাতে। আচ্ছা, এই যে সরির বন্যা সৃষ্টি করেছেন, এসব কাকে দেখাতে করেছেন? রিহান দেখলে তো বেচারা হার্ট অ্যাটাক করবে। এইসব নাটক আপনি অন্য কোথাও গিয়ে করুন, কাজে আসবে। আমার সামনে নাটক করে কোনো লাভ নেই। ক্ষমা করে দিন না ভাই, ভুল করেছি তো। কোনটা ভুল? কী ভুল? কিসের ভুল? আমাকে থাপ্পড় মারাটা কি ভুল ছিল? সবার সামনে আমাকে নর্দমার কীটের সাথে তুলনা করা ভুল ছিল? কপাল আমার। আরে আমি কাল আপনাকে ধর্ষণের জন্য গিয়েছিলাম। আমার উদ্দেশ্য খারাপ, আমি খারাপ। আমার থেকে দূরত্ব বজায় রাখুন, নিজে ভালো থাকবেন। আর সত্যি আমি বুঝতে পারছি না আপনি কিসের জন্য আমাকে সরি বলছেন। আমার জানা মতে আপনি কোনো ভুল বা অপরাধ করেননি। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে এমনটাই করতো। সরি, আপনাকে জড়িয়ে ধরে আমি ভুল করেছি। আমার ভুল হয়ে গেছে আপনাকে জড়িয়ে ধরাটা। সত্যি বলতে বিকৃত মানসিকতার মানুষ তো আমি, কন্ট্রোল হয় না।
অয়ন কথাগুলো ভীষণ চিৎকার করে বলল। ঈশা মাথা নিচু করে আছে, কিছু বলার সাহস নেই তার। কী বা বলবে, বলার মতো বাকি কিছুই আর নাই। ঈশা একটু নিশ্চুপ হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল। আমি সবটা পরে জানতে পেরেছি। ফারজানা আমাকে সব বলেছে। আমি সবটা জানতে পেরে আপনার রাগ ভাঙাতে এমন করেছি, নাটক করতে নয়। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো। হয়েছে রাগ ভাঙানো, এখন আসতে পারেন, ধন্যবাদ। যাব না আমি। আগে বলুন আমাকে ক্ষমা করেছেন কিনা, তারপর যাব। তাই না, বুঝেছি। আপনি কি করলে যাবেন? কথাটা শেষ করতেই অয়ন ঈশার হাত চেপে ধরে। ঈশা ভীষণ অপ্রস্তুত ও অবাক হয়ে যায়। অয়ন ঈশার হাত ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে গিয়ে হ্যাঁচকা টান দিয়ে রুম থেকে বের করে দেয় ঈশাকে। ফার্দার আমার কেবিনে আসার আগে 10,000 বার চিন্তা করবেন। গেট লস্ট। ঈশা ছলছল চোখে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন দরজাটা বন্ধ করে দিয়ে নিজের চেয়ারে এসে বসলো। আপন মনে বলছে অয়ন। অয়ন চৌধুরীর মনে সবার জায়গা হয় না। নিজে না চাইতেও ভুল করে আপনাকে নিজের করতে চেয়েছি, কিন্তু আপনি বরাবর আমাকে আঘাত করে এসেছেন। নিজেকে আপনার কাছে ছোট করেছি, আপনার থেকে দূরত্ব তৈরি করতে চেয়েছি, ভুলে থাকতে চেয়েছি আপনাকে। কিন্তু তবুও কেন জানি আপনার ক্ষতি হবে, আপনার বিপদ হতে পারে, এটা ভেবে পাগলের মতো ছুটে যাই আমি। নিজের সবটা দিয়ে চেষ্টা করি যাতে আপনি সেফ থাকুন, ভালো থাকুন। কিন্তু তারপরও আমার জন্য আপনার অপমানটাই থাকে। কত বোকা আমি! যার মনে অন্য কারোর বসবাস, তাকে কি নিজের করে পাওয়া যায়? আবার আসছে নাটক করতে। ঈশা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? নূরের কথায় ঈশার হুঁশ ফেরে। চোখে জলটা মুছে ফেলে ঈশা নূরের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দেয় ঈশা। না, তেমন কিছু না। অয়ন স্যার কি কিছু বলছে তোকে? ঈশা চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশাকে নিশ্চুপ দেখে নূর একটু অপেক্ষা করে আবারও বলতে লাগলো। আরে স্যার তো ভীষণ স্ট্রিক্ট, তাই হয়তো রাগারাগি করেছে তোর সাথে। একটু মন দিয়ে কাজ কর, ভুল করিস না, তবেই অয়ন স্যার কিছু বলতে পারবে না তোকে। কাজে ভুল করার জন্য অয়ন তো আমাকে কখনোই কিছু বলে না। আর কাজের জন্য রাগ দেখালে আমি কখনো কষ্ট পেতাম না। আমি তো ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, তাই কষ্ট পাচ্ছি। ঈশা নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলো। অয়নের জন্য মনটা খারাপ তার। অয়নের আঘাতটা হয়তো একটু বেশি হয়ে গেছে। অয়ন অফিস শেষ করে বাড়িতে যাবে। অফিস থেকে বের হতেই অয়ন দেখতে পেল রিহান, ঈশা ও আরও একটা মেয়ে অফিসের সামনে দাঁড়িয়ে গল্প করছে। অয়ন ওদের দিকে না তাকিয়ে নিজের গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট করতেই অয়নের গাড়ির সামনে এসে দাঁড়ায় ঈশা। অয়ন ব্যাগ গিয়ার দিতেই ঈশা চিৎকার করে বলতে লাগলো। পেছনে যাওয়া যাবে না, যেতে হলে আমার উপর দিয়ে চলে যান। অয়ন পেছন দিকে তাকিয়ে দেখে সত্যি তো, গাড়ি তো ঘোরানো যাবে না। ঈশার কাণ্ড দেখে অয়নের বেশ রাগ উঠল। এই মেয়ে আসলে চাইটা কি? অয়ন রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে আসলো। ঈশা একটা আঙুল মুখে দিয়ে মাথা নাড়ছে আর হাসছে অয়নের দিকে তাকিয়ে। অয়নের তো রাগ এবার চরম পর্যায়ে। অয়ন ঈশাকে গম্ভীর কণ্ঠে বলল। এসবের মানে কি? কোন সবের? এই যে আমার পথ আটকে রেখেছেন কেন? কি চাই আপনার? আমার তো তেমন কোনো চাওয়া নেই, শুধু আপনার থেকে একটু ক্ষমা চাই। করে দিন না ক্ষমা, আমিও দায় মুক্ত হয়ে যাই। জানেন, আপনার এই রাগী ফেসটা একটু সহ্য হয় না আমার। আপনার সাথে রাগ যায় না। অয়ন মৃদু হেসে বলল। মানুষের কত রূপ, তাই না? এই মুখে অপমান করতে পারে, আবার এই মুখে ন্যাকামি। শুনুন মিস্টার অয়ন চৌধুরী, আমি কিন্তু কিছু বলছি না বলে এটা ভেবে নেবেন না যে আমার রাগ নেই। মাথা গরম হয়ে গেলে খারাপ কিছু হবে বলে দিলাম। তাই না? কথাটা শেষ করতেই অয়ন ঈশার কোমর শক্ত করে ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। ঈশা পুরো থ হয়ে গেল অয়নের ব্যবহারে। রাগের কারণে চোখ জোড়া লাল হয়ে আছে অয়নের। অয়নের গরম নিঃশ্বাস পড়ছে ঈশার মুখের ওপর। ঈশার ভীষণ অদ্ভুত লাগছে সবকিছু। অয়ন ঈশার ঠোঁটের দিকে কিছুটা সময় তাকিয়ে দেখে হুট করে ঈশাকে এক সাইডে নিয়ে যায়। দেয়ালের সাথে ঈশার হাত চেপে ধরে কাপা গলায় বলছে অয়ন। কি ভেবেছেন আপনাকে আবার জড়িয়ে ধরবো, গালে চুমু খেতে খেতে বলবো ঠিক আছে, ক্ষমা করে দিয়ে আপনার ভালোবাসতে শুরু করব? জীবনেও না। আপনার মতো মেয়েকে অয়ন চৌধুরী জাস্ট ঘৃণা করতে পারে। ভালোবাসা বা দয়া কোনোটাই আপনার জন্য আমার আসে না। লাস্ট ওয়ার্নিং, আমার কাছে আসার ভুলেও চেষ্টা করবেন না, ব্লাডি মাইন্ডেড ওমেন। কথাটা শেষ করে অয়ন ঈশাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে বসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঈশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অয়নের চলে যাওয়ার দিকে। কি হয়ে গেল তা ঈশা কিছুই বুঝতে পারল না। ঈশার ঘোর কাটে নূরের কথায়। নূর এসে ঈশাকে উদ্দেশ্য করে বলে। এ ঈশা, কি হয়েছে? ঈশা একটু নড়ে উঠে আমতা আমতা করে বলল। কই কিছু না তো, কি হয়েছে? উফ গড, এই মেয়েটা পাগল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা শোন,
আমি আর রিহান চলে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? হ্যাঁ, কিন্তু অয়ন স্যার কোথায় গেল? উনি কি চলে গেছে? ওরে আল্লাহ, না সোনা, উনি এখনো তোমার অপেক্ষায় বসে আছে। কোথায় ছিলে এতক্ষণ? উনি তো সেই কখনই চলে গেছে। আরে ওই লোকটা সত্যি একটা খারাপ লোক, আমাকে না বলেই চলে গেছে। চল আমিও যাব তোদের সাথে। অয়ন বাসার সামনে এসে গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে চলে আসে। বাড়িতে আসতেই অয়ন বেশ চমকে যায়। অয়ন বাসায় এসেই দেখতে পেল ঈশার বাবা মাকে। হঠাৎ অয়নের বাসায় তাদের উপস্থিতি অয়নকে ভাবিয়ে তুলল। অয়ন অবাক চোখে তাকিয়ে আছে সবার দিকে। অয়নকে দেখতে পেয়ে সবাই হাসি মুখে তাকায় তার দিকে। অয়ন তাদের দিকে কিছুটা এগিয়ে আসতেই অয়নের মা বলে ওঠে, এই তো অয়ন চলে এসেছে। অয়ন ভদ্রতার সহিত ঈশার বাবাকে সালাম জানিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলো, আঙ্কেল কেমন আছেন আপনি? ঈশার বাবা মৃদু হেসে বলল, হ্যাঁ, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? জি ভালো আছি আমি। এতক্ষণ তোমার বিষয়ে কথা হচ্ছিল। ও আচ্ছা, তুমি অফিস থেকে এসেছো, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। আমি কাল কথা বলবো তোমার সাথে। অয়ন একটু অবাক হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল। অয়ন সকলের সামনে থেকে চলে আসে নিজের রুমে। রুমে এসে অয়ন সোফায় ধপাস করে বসে পড়ে। ঈশার বাবার কথাগুলো ভাবাচ্ছে অয়নকে। হঠাৎ আজ এলেন ওনারা, আবার বলল কাল কথা হবে। বিষয় কি জানতে তো হবে আমায়। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে। খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে কাউকে কি জিজ্ঞাসা করব কিনা, কিন্তু জিজ্ঞাসা করাই বা উচিত কিনা সেটা ভাববার বিষয়। অয়ন খাবার শেষ করতেই অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলছে, আজ ঈশার বাবা মা এসেছে, দেখেছিস তুই? জি দেখেছি, আর কথাও তো বলেছি। ওনারা কাল আবার আসবে। ও অয়নের শান্ত উত্তরে সন্তুষ্ট না তার বাবা। উনি আবারও বলতে লাগলেন, কেন ঈশার বাবাকে আজ ইনভাইট করা হয়েছে জানিস তুই? হুম, কেন বাবা? ওনার মেয়ে ঈশাকে তো তুই চিনিস, তোর অফিসেই কাজ করে। হুম। ঈশাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। মানে তোর বউ করে ঈশাকে এখানে নিয়ে আসতে চাই। অয়ন কথাটা শুনতেই ভীষণ অবাক হয়ে যায়। এ কি বলছে বাবা? ঈশাকে বিয়ে করব আমি? হাউ ইটস পসিবল? ঈশার মতো মেয়েকে আমি নিজের জীবনের সাথে কোনো মতে জড়াতে চাই না। ঈশা রেহানের সাথে থাক, ভালো থাক, সুখে থাক। ভালোবাসায় পূর্ণতা জরুরি। আমি চাই না আমার মতো অন্য কারো ভালোবাসা অপূর্ণ থাকুক। কিন্তু এই কথাটা এখানে বলে কোনো লাভ হবে না। এই কথাটা ঈশার সামনে বলতে হবে। ও মেয়ে হয়েছে বলে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার ওর নেই। এতদিন রেহান, এখন আবার আমি। আসুক কাল, ভালো করে বুঝিয়ে দেব। অয়ন নিজেকে একটু শান্ত করলো। শান্ত গলায় বলল তার বাবাকে, তোমাদের পছন্দ হলে আমার অমত নেই। অয়নের কথা শুনে সবার মুখে আনন্দের হাসি উকি দেয়। অয়ন খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসে। বিছানার উপর বসে আনমনে ভাবছে অয়ন ঈশার কথা। কি করে ঈশা ভাবতে পারলো আমি ওকে বিয়ে করব? আমার কি বিন্দুমাত্র মান সম্মান নেই নাকি? যে মেয়ের রাস্তার ভেতর অন্য কাউকে জড়িয়ে ধরে ন্যাকামো করতে পারে, তার চরিত্র কি আমার জানা আছে? আর তার থেকেও বড় কথা হলো, ঈশার মতো একজনকে আমি চেয়েছি ঠিক, তবে এখন আর ঈশাকে নয়, আমি সেই আগের ঈশাকে চাই। যে ঈশা ভার্সিটিতে এসে সবার আগে আমার খোঁজ নিত, যে ঈশার ডায়েরিতে আমাকে নিয়ে না বলা হাজারটা কথা থাকতো, যে ঈশা অফিসে এসে সবার আগে আমার চেম্বারে আসতো। কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। সেদিন আর কখনো ফিরবে না, আর না ঈশা আমার হবে। এসব কি বলছো মা? অয়ন চৌধুরীর মতো একটা বেয়াদব ছেলে, যার ভেতর বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যেই লোকটা একটা নারীকে সম্মান করতে জানে না, যার মধ্যে অহংকার রয়েছে, তাকে আমি কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না মা। আর এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ঈশার কথা শেষ হতেই ঈশার বাবা ঈশাকে উদ্দেশ্য করে বলেন, অয়নের সাথে তোর কি হয়েছে তা আমার জানা নেই, কিন্তু মা, অয়নের মতো ভালো ছেলে আর একটাও দেখিনি আমি। ও হয়তো উগ্র মেজাজি, কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো একটা ছেলে। আমার মতো হলো তোদের ভিতর যে ঝামেলা তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়া ভালো। অয়ন যা করেছে তার জন্য আমি বলবো ভুল মানুষ করে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাই বলে কি কাউকে একটা সুযোগ পাবে না? আর কি বলবো, বাকি সব তোর সিদ্ধান্ত। ঈশা তার বাবার কথাটা শুনে একটু নিশ্চুপ হয়ে যায়। সেটাই তো, অয়নকে একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু এতটা বাজে ব্যবহার যে আমায় করেছে, তাকে কি করে ক্ষমা করে দিই? ঈশাকে চুপ দেখে তার বাবা তাকে প্রশ্ন করলো, কি রে, চুপ করে আছিস যে, কিছু তো বলবি। তোমরা যা ভালো বোঝো তাই করো। সকাল হতেই অয়ন বিছানা থেকে উঠে যায়। অফিসে যাবে না আজ,
তাই একটু লেট করে ঘুম থেকে উঠতে চেয়েও সে পারেনি, কারণ কেউ একজন কল করে অয়নের ঘুমের 12টা বাজিয়েছে। অয়ন চোখ কষাতে কষাতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল রিয়াদের কল এসেছে। অয়ন কলটা পিক করতেই ওপাশ থেকে রিয়াদ বলতে লাগলো, ওয়েন তুই কোথায় যাচ্ছিস রে? এই সময়ে কোথায় থাকার কথা আমার? নিজের রুমেই তো আছি। আরে আমি সেটা বলিনি, শোন না, আজ রাতে পার্টি আছে, আসবি তুই? আজ রাতে? আজ রাতে। ওকে ডান, কিন্তু সেটা এত সকালে কল করে জানানোর প্রয়োজন হলো কেন? পরেও তো বলতে পারতিস। সেটা বলা যেত, কিন্তু তোকে সবার প্রথমে জানাতে ইচ্ছে করলো, তাই আর কি কল করেছি। ওকে। আরও কিছুটা সময় কথা বলার পরে অয়ন ফোনটা রেখে দিল। এই রিয়াদ বড় অদ্ভুত একটা মানুষ। ওর কাজ কোনোটাই আমাকে সন্তুষ্ট করতে পারে না, না চাইতে ওকে সন্দেহ হয় আমার। অয়ন আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে একা। বৃষ্টি হচ্ছে বাইরে, একটা শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে অয়নকে। এই বাতাস আর বৃষ্টি অয়নকে বাধ্য করে অতীতের পাতায় চোখ বোলাতে। সেই অতীতের কথা মনে পড়ছে অয়নের, যা সে খুব যত্নে লুকিয়ে রেখেছে নিজের ভেতর। আর মনে নিজের ডুবে বসে আছে ঈশা। জীবনেও কখনো কাউকে নিয়ে ভাবেনি সে। বরাবর নিজের আত্মসম্মান, ক্যারিয়ার, লাইফ নিয়ে ভেবে আসা ঈশার আজ অয়নকে নিয়ে ভাবতে বেশ ভালো লাগছে। আজ বললে ভুল হবে, সেই ভার্সিটিতে থাকাকালীন ঈশা অয়নকে চিনত, তবে এতটাও না। একদিন একটা ছেলের সাথে সিনিয়র এক আপুর ঝামেলা হয়, সেখান থেকে অয়নের সাথে তার পরিচয়। অয়ন রোজ ভার্সিটির সামনে দিয়ে যাতায়াত করতো বিধায় তাকে রোজ দূর থেকে এক দৃষ্টিতে দেখত সে। ভালো লাগা কাজ করতো অয়নকে দেখে। উজ্জ্বল ফর্সা চেহারার মধ্যে পিঙ্ক কালারের ঠোঁটজোড়া অয়নের সৌন্দর্যকে করেছে পরিপূর্ণ। এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল অয়ন, যার ব্যক্তিত্বে মুগ্ধ ছিল ঈশা। অয়নের অফিসে চাকরি পাবার জন্য কতটা কষ্ট করতে হয়েছে তাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ করেই অয়ন কেন জানি বদলে যায়। কেন যেন হঠাৎ করেই ভীষণ বাজে ব্যবহার করতে থাকে তার সাথে। আর কি অয়ন করেছে তা তো দেখলেনি। ঈশার ভাবনা বাদ দিয়ে জানালাটা খুলে দিল। বৃষ্টি শেষ হয়ে গেছে। কিছু সময় যেতে ঈশার রুমের সামনে এসে হাজির হয় রিয়ান। রিয়ান এসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু কি করিস? রিয়ানের কথা শুনে ঈশা মুখ ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে দেখতে পেল তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। ঈশা মৃদু হেসে রিয়ানকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আয়। রিয়ান দৌড়ে এসে ঈশার পাশে বসে পড়ল। যদিও রিয়ান ঈশার সৎ ভাই, তবে সেটা বোঝার কোনো উপায় নেই। রিয়ান সবসময় ঈশাকে নিজের আপন বোনের মতো করে ভালোবাসে, আর ঈশাও রিয়ানকে নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে। যদিও রেহেলা বেগমের সাথে ঈশার সম্পর্ক এতটা ভালো নয়। রিয়ান ঈশার চোখ বরাবর প্রশ্নসূচক দৃষ্টিপাত করে বলল, আচ্ছা আপু, ওই ছোটলোকটাকে কি তুই সত্যি সত্যি বিয়ে করবি? রিয়ানের কথা শুনতেই ঈশার হাস্যোজ্জ্বল চেহারাটাই কালো মেঘে ঢেকে যায়। ঈশা কিছুটা থমকে গেছে। রিয়ান আবারও বলতে লাগলো তার বোন ঈশাকে, আপু এমনিতে কিন্তু ওই লোকটা দেখতে ভালো, কিন্তু উনি আসলে তোর যোগ্য না। তুই কিন্তু এর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। কথাটা কানে আসতেই খিলখিল করে হেসে ফেলল ঈশা। এতটুকু একটা পিচ্চি মানুষ আমি কি ডিজার্ভ করি তা আমার থেকেও ভালো জানে। ঈশা তার ভাই এর গালজোড়া ধরে আলতো করে টান দিয়ে বলল, অনেক পেকেছিস তুই, দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে। দুই ভাই বোনের কথার মাঝে চলে আসে ঈশার মা রেহেলা বেগম। উনি এসে কিছু গহনা ও শাড়ি দিয়ে যায় ঈশাকে। ঈশা শাড়িটা হাতে নিয়ে তার মাকে কিছু জিজ্ঞাসা করার আগে উনি চেঁচিয়ে বলতে লাগলেন, কোনোভাবেই তুই অয়নের সাথে কোনো ঝামেলা না করে বিয়েটা না করে দিবি না। ও যাই করেছে করুক, পুরুষ মানুষ এমনটা করেই থাকে, তোর সব সহ্য করতে হবে। রেহেলা বেগমের কথা শুনে ঈশা পুরো অবাক হয়ে যায়। এসব কি বলছে মা? ঈশা ভীষণ রাগ নিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, কেন সব সহ্য করতে হবে? ওরা পুরুষ, আমরা নারী। ওরা মানুষ আর আমরা পশু, তাই তো? ওদের কষ্ট আছে, আমাদের নেই। ঈশা কথা শেষ করার আগেই রেহেলা বেগম কর্কশ গলায় বলল ঈশাকে, আত্মসম্মান, জেদ, অপমান বোধ, এই সবের জন্যই তো আর আমি এত ভালো একটা ছেলে হাতছাড়া করতে পারি না। তোর বিয়ে ওর সাথেই হবে, আর এটাই ফাইনাল। ঈশার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করলো না রেহেলা বেগম। ঈশা চুপ করে আছে, কি বলবে? তার মায়ের ভাবনা চিন্তা তো আর বদলানো যাবে না। তবে নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেওয়া চলবে না তার। সন্ধ্যা থেকে ঈশার বাবা মা সহ ঈশা উপস্থিত হয় অয়নের বাসায়। অয়ন নিজের রুমেই ছিল, কিছু ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছে সে। ঈশার বাবা মা আসতেই ফারজানা অয়নের রুমে দৌড়ে চলে আসে। অয়নের রুমে এসে ফারজানা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, এই অয়ন, তোর বউ চলে এসেছে।
ফারজানার হাস্যোজ্জ্বল মুখের কথাটা অয়নের কানে আসতেই অয়ন ফাইলের ভেতর থেকে মুখটা তুলে ফারজানার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন ফাইলটা হাত থেকে টেবিলের ওপর রেখে ফারজানার দিকে একটু এগিয়ে আসতে আসতে বলল, কে এসেছে? তোর হবু বউ এসেছে। হাউ ফানি। আচ্ছা, এখানে ঈশার আসার কি দরকার ছিল? মানে কেন আসলো ও? কেন আসবে না? তোর বাবা ওদের সবাইকে আসতে বলেছে। ও আচ্ছা, রেডি হয়ে নিচে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। অয়নের কথাগুলো ফারজানার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিল। সত্যি কি অয়ন ঈশাকে বিয়ে করতে চায়? ওর কথার ধরন অনুযায়ী তো অন্য কিছু মনে হচ্ছে। অয়ন বেশ বিরক্তি ঈশার আশায়। ফারজানা আর কিছু না ভেবে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে রেডি হচ্ছে। আজ ঈশাকে আদর করে নিজের জায়গাটা বুঝিয়ে দেব। সামান্য একটু দয়া দেখানো যায় তাকে, এর বেশি কিছু চিন্তা করা যায় না ঈশাকে নিয়ে, এটাই বোঝাতে হবে। আপন মনে কথাগুলো ভেবে মিটমিটিয়ে হাসছে অয়ন। রেডি হয়ে নিচে আসলো অয়ন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অয়নের চোখে পড়ে ঈশা ও তার পুরো পরিবারকে। অয়নকে তারা দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হলো। আর খুশি হবে নাই বা কেন, অল্প বয়সে যে বেশ নাম করে ফেলেছে সে। অয়ন তাদের দিকে বাঁকা হাসি দিল। ঈশাও যে অয়নের দিকে তাকায়নি এটা কিন্তু না। অয়নকে বেশ সুন্দর লাগছে পাঞ্জাবিতে, যে কারো দৃষ্টি কাড়বেই অয়নের সৌন্দর্যে। ঈশা কয়েক মিনিটের জন্য অয়নের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। ঈশার ঘোর কাটে অয়নের কথা শুনে। অয়ন সবাইকে বেশ স্বাভাবিক কণ্ঠে সালাম জানিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল? আপনার শরীর এখন ঠিক আছে? মেডিসিন টাইমলি নিচ্ছেন তো? ঈশার বাবার কাছে বরাবরই অয়ন সুপাত্র। অয়নের সব কিছুই বারবার তাকে মুগ্ধ করে। অয়নের দিকে মুচকে এসে ঈশার বাবা উত্তর দেয়। ভালো আছি আমি। ঈশার বাবার কথা শেষ করতেই অয়নের বাবা বলল, আচ্ছা, তাহলে আসল কথা আসা যাক। আসল কথা হলো, আমরা সবাই চাই অয়ন আর ঈশা একসাথে নিজেদের জীবন কাটাক। আমরা চাই আমাদের মেয়েকে আপনাদের দিয়ে আপনার ছেলেকে আমাদের করে নিতে। ঈশার বাবা কথা শেষ হতেই অয়ন সবাইকে অবাক করে দিয়ে বেশ কর্কশ গলায় বলল, ওয়েট, আমার কিছু কথা আছে, যদি অনুমতি দেন তো বলতে পারি। ঈশার বাবা মুচকে এসে জবাব দিল, হ্যাঁ বলো, অয়ন কি বলতে চাও? আসলে আঙ্কেল, আমি চাই ইশারার সাথে একটু একান্তে কিছু কথা বলতে, যদি আপনারা অনুমতি দেন তো। অয়নের কথা শুনে ঈশার বাবা মুখটা মলিন করে ফেলে। অয়ন তার মুখ মলিন দেখে নিজে একটু চুপসে যায়। আমার কথায় কি ওনারা আঘাত পেল মনে?